হ্যালো। সালাম আলাইকুম স্যার। জি স্যার স্যার, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? আপনাদের মধ্যে এবার ট্যাক্সে এক্সাম দিয়েছেন, কে কে আছেন? এবার কি কেউ ট্যাক্স এক্সাম দিয়েছেন? তো একটু আগে একজন আমার সাথে কথা বলছিলেন যে এবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা ভালো করেছেন, আছেন উনি? একজন ভদ্র মহিলা কথা বলছিলেন, আছেন উনি? হ্যালো। স্যার মনে হচ্ছে আজকে নাই স্যার। না, উনি আজকে ছিল তো, একটু আগে আমার সাথে কথা বললো, ক্লাসে রেস্ট জয়েন করেছিলেন। স্যার স্যার উনি রেসপন্স করতেছেন। আমাদের সেকশনের স্টুডেন্ট না, আপনাকে থ্যাংক ইউ জানানোর জন্য উনি আসলে জয়েন করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার এক্সপিরিয়েন্সটা আপনাদের জন্য দরকার ছিল, সেই জন্য ওনাকে খুঁজতেছিলাম। ওনার সাথে কি আপনার কেউ পরিচিত আছেন? জি না স্যার। নো স্যার। ওকে। মানে উনি ক্লাসের শুরুর দিকে জয়েন করেছিলেন, উনি আমার গত সেশনে ক্লাস করেছেন, গত ব্যাচে ক্লাস করেছিলেন। এটা বলার জন্য উনি জয়েন করেছেন যে উনি ফার্স্ট টাইম ট্যাক্স এক্সাম দিয়েছেন, উনি ট্যাক্সে এ পেয়েছেন সেটা জানানোর জন্য ফোন করেছে। সরি, ক্লাসে জয়েন করেছিল। আর হচ্ছে উনি এবার অ্যাকাউন্টিং, এমআই এবং ট্যাক্স তিনটা এক্সাম দিয়েছিলেন, তিনটা পাস করেছেন, সেটা বলার জন্য। উনি থাকলে যেটা সুবিধা হতো যে আসলে ট্যাক্স এক্সামটা যে উনি দিয়েছে সেখানে উনি কি কি করেছেন এবং এই পাওয়ার জন্য ওনাকে কতটুকু পরিশ্রম করতেছে বা কিভাবে পড়াশোনাটা করতে হয়েছে সেটা আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারতো। এটা আপনার জন্য ভালো হতো। ঠিক আছে। তো ওনাকে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করেছেন, উনি যেটা বলেছেন যে উনি আমার ভ্যাটের ক্লাসটা এবং ট্যাক্সের যে ক্লাসগুলো করেছি আর যে গাইডলাইনটা দিয়েছি উনি এটা ফলো করেছেন, এতেই উনি এ পেয়েছেন। ওকে। আপনাদের জন্য যেটা আমার রিকোয়েস্ট যে আপনারা ক্লাসগুলো ফলো করেন, আর আপনাদেরকে পরীক্ষার জন্য যে গাইডেন্স গুলো দিব, কিছু টিপস দিব, কিছু সাজেশন দিব, ওগুলো পড়লে গোছায়া ভালো রেজাল্ট করা কোনো কঠিন ব্যাপার হবে না। কিন্তু অনেকে আছেন যে ক্লাসে জয়েন করেন, সিরিয়াসলি জয়েন করেন না, জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য হয়তো জয়েন করে, কিছু পার্টিসিপেন্ট আছেন। তো সেটা তাদের ক্ষেত্রে পাশ করাটা একটু কঠিন হবে। হ্যাঁ, যারা রেগুলার মনোযোগ দিয়ে ক্লাস করেন, বুঝেন, কথাগুলো মেনে চলার চেষ্টা করেন, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবেন। এটা বলার জন্যই। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। কেউ কি একটু বলতে পারবেন যে আমরা ঈদের আগে লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত কভার করেছিলাম? মনে আছে কারো? লাস্ট রিপ্রেজেন্টেটিভ আছেন? আমার যেটুকু মনে পড়ে, আমরা উইথহোল্ডিং ফ্যাট যেটা সেটা আমরা শুরু করিনি। আমরা ইনপুট ট্যাক্স, রিবেট পর্যন্ত, অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত, রিফান্ড পর্যন্ত আলোচনা করেছিলাম। কথা কি ঠিক আছে না ভুল আছে? এগুলো কি পড়াইছিলাম? যে বিডিএস এর ক্ষেত্রে সার্ভিসের 43 হেড অফ ইনকাম, কারো কি না স্যার, মনে এগুলো পড়ে? না স্যার, এগুলো তো এখানে দেখানো হয়নি। হ্যালো। না স্যার, এগুলো তো আমার দেখানো হয়নি। আমার যেটা মনে পড়ে যে আমরা এই এইটুক পর্যন্ত আমরা শেষ করেছিলাম, এখান পর্যন্ত। আমরা রিবেট দেখেছিলাম, আংশিক ইনপুট ট্যাক্স রিবেট দেখেছিলাম, এগুলো আমরা আলোচনা করেছিলাম।
এটাতে আজকে উইথহোল্ডিং ভ্যাট থেকে আমরা আলোচনা করব। এই উইথহোল্ডিং ভ্যাটের জন্য যে গাইডলাইনটা দেওয়া আছে এটা আপনার দুটো জায়গা থেকে ফলো করতে হয়। একটা হচ্ছে ভ্যাট আইন থেকে, আর একটা হচ্ছে এসআরও আছে এটার জন্য একটা বিধিমালা। সেটা হচ্ছে এই গত বছর এটা চেঞ্জ হয়েছে, এর আগ পর্যন্ত 2021 সালের যে বিধিমালা ছিল সেটা অনুযায়ী চলতেছিল, কিন্তু এখন নতুন কি আছে 2025 সালে গত বছর নতুন করে এই এসআরও 182 মাধ্যমে উচ্চ কর কর্তন বিধিমালা, এই দেখেন ভ্যাট এট সোর্স উইথহোল্ডিং ভ্যাট এট সোর্স রুলস 2025 নামে নতুন এসছে। এইটা এই গাইডলাইন অনুযায়ী আপনাকে কি করতে হয়, এট সোর্সে ভ্যাট ডিডাকশন বা কালেকশন করতে হয়। এখন আমরা শুরুতেই এই দুইটা শব্দ খেয়াল করেন, ভ্যাট ডিডাকশন আর হচ্ছে কালেকশন। এই ভ্যাট কালেকশনটা কখন হয় এট সোর্স, আর ভ্যাট ডিডাকশন এট সোর্স, এই দুইটার এক্সাম্পল কি কেউ দিতে পারবেন? যে ভ্যাট ডিডাকশন এট সোর্স এর একটা এক্সাম্পল দিবেন আর ভ্যাট কালেকশন এট সোর্স এর একটা এক্সাম্পল দিবেন, কেউ কি দিতে পারবেন? আমরা আমাদের সেকেন্ড ক্লাসে শিখেছিলাম ইনপুট স্টেজে কিভাবে ডিউটি ক্যালকুলেশন করতে হয়, মনে আছে কিনা স্যার? অ্যাসেসড ভ্যালু ক্যালকুলেশন, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি মনে আছে কি? জি স্যার। ওকে, তো এই যে দেখেন ইম্পোর্ট স্টেজে যখন আমরা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো গুডস আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, তখন কাস্টমস অথরিটি কি করছে, এটা একটা অ্যাসেসড ভ্যালু ক্যালকুলেশন করে ডিউটি ক্যালকুলেশন করছে, সেই ডিউটিটা আপনার আমার কাছ থেকে কালেক্ট করছে। আমরা কি নরমালি ডিডাকশন কখন হয়, আপনি যখন কাউকে পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় তার কাছ থেকে কেটে রাখলে সেটা হচ্ছে ডিডাকশন। যেমন আপনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো গুডস কিনেছেন, সাপ্লায়ার কাছ থেকে যখন গুডস কিনেছেন, সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় আপনি তার কাছ থেকে ভ্যাটটা কেটে রাখবেন, এটাকে বলছে ভ্যাট ডিডাকশন এট সোর্স। ওকে, আর কালেকশনটা কি, যেমন এই যে ইম্পোর্ট স্টেজে আমাদের কাছ থেকে কাস্টমস যে ডিউটিটা নিচ্ছে, এটা কি তারা কি ডিডাক্ট করছে না আমাদের কাছ থেকে কালেক্ট করছে? স্যার কালেক্ট করছেন। কালেক্ট করছে। আচ্ছা, যিনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় যদি অ্যাট সোর্সে পেমেন্ট থেকে ভ্যাটের অংশটুকু কেটে রাখে, তাহলে সেটাকে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স বলবো। কিন্তু এখানে তো পেমেন্ট করার সময় আমি তার কাছ থেকে কেটে রাখছি না, সে আমার কাছ থেকে সেই ভ্যাটটা কালেক্ট করছে, রাইট? এছাড়া আরেকটা এক্সাম্পল যদি দেই কালেকশনের, যেমন আপনাদের কারো কি বাইক আছে স্যার, মোটর বাইক আছে? জি স্যার আছে। আছে। এই যে আপনার মোটর বাইকের আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার গাড়ির লাইসেন্স আছে, আছে না? জি স্যার, এই সাথে লাইসেন্স ট্যাক্স গুলো আমরা টোকেন কোত্থেকে নিতে হয়? বিআরটিএ থেকে। বিআরটিএ থেকে, রাইট। এই বিআরটিএ থেকে যখন আমরা এই লাইসেন্স নেই, তখন আমরা কি করি, বিআরটি কে একটা ফি জমা দেই, রাইট? দেই কিনা ফি? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে লাইসেন্স রিনিউয়াল ফি অথবা রেজিস্ট্রেশন ফি আমরা তাদেরকে দেই। এই যে ফিটা দেই, এই ফি এর উপর কি কোনো ভ্যাট আছে?
আপনি যখন বিআরটিকে পেমেন্ট করছেন তখন কি তাকে পেমেন্ট করার সময় সেখান থেকে ভ্যাটটা কেটে রেখে তাকে পেমেন্ট করছেন, না ভ্যাটটা সহ তাকে পেমেন্ট করে দিচ্ছেন? ভ্যাট সহ স্যার আসলে ওইটা কোনো সময় চেক তাহলে আপনি কি যে পেমেন্ট করার সময় তার কাছে ভ্যাটটা কাটতেছেন, তাহলে কি ডিডাকশন হচ্ছে? হচ্ছে না। তাহলে কি হচ্ছে? তারা আপনার কাছ থেকে সার্ভিস ফিটা নেওয়ার সময় ভ্যাটটা কালেক্ট করছে। তাহলে বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন ধরনের ফি দেই, তাহলে ফিটা যখন দিচ্ছি গভর্নমেন্টের কোনো সার্ভিস নেওয়ার সময়, তারপর আপনি যখন ব্যাংকের কোনো সার্ভিস দিচ্ছেন তখন ব্যাংক আপনার থেকে যখন ফিটা আদায় করে সে কি ভ্যাট সহ আদায় করছে না, নাকি আপনি পেমেন্ট করার সময় ভ্যাটটা কেটে রাখতেছেন? আচ্ছা ভ্যাট সহ ভ্যাট আদায় সহ। করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেমেন্ট করার সময় কেটে রাখছি না, ভ্যাটটা সহ তাদেরকে দিতে হচ্ছে। তাহলে ওই অথরিটি আমার কাছ থেকে কি করছে? ভ্যাটটা কালেক্ট করছে অ্যাড সোর্সে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? কোনটা কালেকশন আর কোনটা ডিডাকশন, দুটো জিনিস জি কি স্যার। ক্লিয়ার হয়েছে স্যার? স্যার অ্যাড As a সোর্স cust- বলা হলো কেন? অ্যাড সোর্স মানে হচ্ছে উৎসে, যখন ট্রানজাকশনটা ঘটছে তখনই এটা কালেকশন হচ্ছে, আদায় হচ্ছে। যেমন আপনি পেমেন্ট করছেন, পেমেন্ট করার সময় কেটে রাখতেছেন, তাহলে সোর্সেই আপনি তার কাছ থেকে কেটে রাখছেন। এটা এমন না যে তাকে পেমেন্ট করছেন পরবর্তীতে একটা সময় তাতে আদায় করছেন, এটা না। যখনই পেমেন্ট করছেন তখনই কেটে রাখতেছেন। তাহলে ট্রানজাকশনটা যখন ঘটতেছে তখনই তার কাছ থেকে কি করছেন? ভ্যাটটা কেটে রাখছেন। আপনি যখন বিএটির ফি পেমেন্ট করছেন ঠিক তখনই তারা তার সাথে আপনার ভ্যাটটা কেটে কালেকশন করে নিচ্ছে। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? তাহলে ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, ভ্যাট কালেকশন অ্যাট সোর্স, দুইটা পার্থক্য আমরা বুঝতে পেরেছি সবাই। এবং এটার জন্য ভ্যাট আইন অনুযায়ী এটা একটা গাইডলাইন দেওয়া আছে এসআরও তে। সেই এসআরও হচ্ছে এখন যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে এসআরও 182 2025 সালে, গত বছর এটা নতুন এসআরও আসছে। সেটার নাম হচ্ছে উইথহোল্ডিং ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স রুলস 2025। এটা যদি আমরা এখানে দেখেন, আমাদের এখানে আপনাদের ম্যানুয়ালে সব কিছু দেওয়া আছে কি সামারাইজ হতে, এখানে দেখেন এটা এইভাবে দেওয়া আছে। আসলে বাস্তবে যদি আমরা খেয়াল করি এই এসআরওটা দেখতে কেমন দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে? জি স্যার। এই দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এসআরও নাম্বার জি স্যার, দেখা 182 যাচ্ছে। 182। দেখেন এই এসআরওর নামটা কি দেওয়া আছে, নামটা হচ্ছে উৎসে মূসক কর কর্তন আদায় বিধিমালা 2025। তাহলে দেখেন এই এসআরওর নাম কি? উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2025। আমরা যেটা ম্যানুয়ালে দেখছি সেটা হচ্ছে সামারাইজ ওয়েতে, মূল জিনিসটা আমরা দেখতে পাই না। এই মূল জিনিসটা আপনাদের জন্য আমি এখানে স্ক্রিনে দিয়েছি। এই দেখেন এখানে বিভিন্ন ডেফিনেশন আছে। উইথহোল্ডিং এন্টিটি আমরা যেটা শিখেছিলাম যে উইথহোল্ডিং এন্টিটি প্রথম ক্লাসে যে উইথহোল্ডিং এন্টিটি ডেফিনেশন, সেই ডেফিনেশনটা এই যে এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এরপর যোগানদারের ডেফিনেশন আমরা শিখেছিলাম, প্রকিউরমেন্ট প্রোভাইডারের ডেফিনেশন, সেটা এখানে দেওয়া আছে। এরপর দেখেন এই যে এখানে দেখেন এই বাংলাটা একটু পড়েন, এখানে কি লেখা আছে স্যার বাংলাটা? এই যে এইটুকু দেখেন তো বাংলাটা কি লেখা আছে স্যার? হাইলাইট যেটুকু করছি। যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে। যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে, তার মানে যেসব ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে, রাইট? জি স্যার। ওকে, এইটা দেখেন আমাদের ম্যানুয়ালে কি দেওয়া আছে? ম্যানুয়ালে দেওয়া আছে যে এখানে একটা লিস্ট দিয়েছে এই কোন ক্ষেত্রে আমাদেরকে অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে সার্ভিসের ক্ষেত্রে। এখানে বলছে যে এই যে এখানে 44 সার্ভিসের নাম উল্লেখ করা আছে, 44টা সার্ভিস, কয়টা সার্ভিসের নাম উল্লেখ করা আছে? স্যার 44। 44। এই যে স্যার, সার্ভিসগুলা, এই সার্ভিসগুলা যে যাদের নাম এই লিস্টে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে এই দেখেন সার্ভিসের কোড আছে, কি দেওয়া আছে কোড দেখেন তো? S001.10, S মানে সার্ভিস, ওকে, সেবা, S001.10। এইভাবে সার্ভিসের কোড 99 পয়েন্ট সামথিং পর্যন্ত আছে, ঠিক আছে? S.09, এই দেখেন কত আছে?
as 099.5 আরো আছে। তাহলে এই যে আপনার তো সার্ভিসের কোড মূল কোডই 99 পয়েন্ট সামথিং, তাহলে এখানে ভাগ করলে এটা প্রায় 120-30টার মতো সার্ভিসের কোড আছে। তার মধ্যে মাত্র কয়টা সার্ভিসের নাম এখানে উল্লেখ করা আছে? 44 44। এই যেই 44 সার্ভিসের নাম এখানে উল্লেখ করা আছে, সেই 44 সার্ভিসের ক্ষেত্রে এট সোর্সে ভ্যাট কাটতে হবে। আর যাদের যেসব সার্ভিসের নাম এখানে কি নাই, উল্লেখ নাই, এই লিস্টে যেসব সার্ভিসের নাম নাই, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে না, এট সোর্সে ভ্যাট কাটতে হবে না। এই দুইটা কথা কি মনে থাকবে? জি জি স্যার। স্যার সার্ভিসের ক্ষেত্রে এই টেবিলে যে 44টা সার্ভিসের নাম উল্লেখ করা আছে, এগুলার ক্ষেত্রে কাটতে হবে। আর যাদের নাম এখানে উল্লেখ করা নাই, তাদের ক্ষেত্রে আদায় করতে হবে। কিছুই করতে হবে না, আদায় করতে হবে, এটা বলেছি। এই দেখেন এখানে লিখছে কি, মূসক চালানোর মতো থাকুক বা না থাকুক, আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কি করবে, উৎসে মূসক কর্তন করতে হবে। কি করতে হবে? উৎসে মূসক কর্তন করতে হবে। তাহলে এই যে উৎসে মূসক কর্তন করতে হবে কাদের ক্ষেত্রে? এই 44টা লিস্ট, এই লিস্টে যারা আছে তাদের। এইটুকু মনে রাখলো যে এই লিস্টে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে এট সোর্সে ভ্যাট কাটতে হবে। যাদের এই লিস্টের মধ্যে নাম নাই তাদের ক্ষেত্রে কি, সেই সব সেবার ক্ষেত্রে, সেই সব সার্ভিসের ক্ষেত্রে এট সোর্সে ভ্যাট কাটা লাগবে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ওকে। আমরা প্রথম দিকে 3 নম্বর ক্লাসে আমরা মনে পড়েছিলাম, মনে আছে কিনা, রিভার্স চার্জ। সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়, সেবা আমদানির ক্ষেত্রে এটা রিভার্স চার্জ হয়, উল্টা হয়, রাইট? এখন মনে করেন আপনি যখন সার্ভিস ইম্পোর্ট করছেন, আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে, কি না থাকে, রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আপনি যে ব্যাংকের মাধ্যমে আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাবেন, সেই ব্যাংকের দায়িত্ব হচ্ছে ওই সার্ভিস ইম্পোর্টের উপর 15% ভ্যাট এট সোর্সে আদায় করবে বা কর্তন করিয়া কি করবে, ব্যাংক জমা দিবে। তাহলে যার ভ্যাটের রেজিস্ট্রেশন নাই, তার ক্ষেত্রে ভ্যাটটা কে জমা দিবে? ব্যাংক দিবে স্যার। স্যার ব্যাংক দিবে জমা দিবে। ব্যাংক কোত্থেকে জমা দিবে? আপনার কাছ থেকে কেটে। আদায় করে জমা দিবে, রাইট? জি স্যার। যেমন আপনি মনে করেন ইম্পোর্ট করছেন 1 লক্ষ টাকার কোন ম্যাটেরিয়ালস, সরি সার্ভিস ইম্পোর্ট করছেন, সেবা ইম্পোর্ট করছেন, সেইটার উপর ভ্যাট হচ্ছে 15%। এই 15,000 টাকা ভ্যাট আপনার কাছ থেকে সে আদায় করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। এটা কার কাজ? স্যার ব্যাংকের কাজ। ব্যাংকের কাজ। তাহলে এটা কার ক্ষেত্রে হবে? যিনি সার্ভিস ইম্পোর্ট করছেন, সেবা আমদানি করছেন, তার যদি ভ্যাটের রেজিস্ট্রেশন না থাকে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। এখন যদি যিনি সার্ভিস ইম্পোর্ট করছেন, সে যদি নিবন্ধিত হয়, তার যদি ভ্যাটের রেজিস্ট্রেশন থাকে, কি থাকে, ভ্যাটের রেজিস্ট্রেশন থাকে, তাহলে কি হবে? তাহলে যেহেতু তার রেজিস্ট্রেশন আছে, তাহলে সে নিজেই জমা দিতে পারবে। সে নিজেই কি করবে? জমা দিবে। তাহলে যার ভ্যাট রেজিস্ট্রেশন আছে, সে এই 15% ভ্যাট ইম্পোর্টের উপর, সার্ভিস ইম্পোর্টের উপর 15% ভ্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। এবং ওই জমা যে দিল, সেটার একটা কপি কাকে দিবে? ব্যাংকে দিবে। কারণ ব্যাংক যদি কনফার্ম না হয় যে আপনি এটার ভ্যাটটা জমা দিয়েছেন, তাহলে ব্যাংক আপনার কাছ থেকে কেটে ফেলবে। তাহলে আপনি এই চালানটা দিলে ব্যাংক আর আপনার কাছ থেকে কাটবে না। ক্লিয়ার? আর যদি এমন হয় যে আপনার জমা দেওয়ার কথা ছিল কিন্তু আপনি জমা দেন নাই, আপনি কি করেন নাই, জমা দেন নাই, তাহলে ব্যাংক কি করবে? যদি নিবন্ধিত ব্যক্তি ওই ভ্যাটটা জমা দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক তার কাছ থেকে এই ভ্যাটটা আদায় করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। তাহলে যিনি রেজিস্টার্ড, তার প্রথম দায়িত্ব হচ্ছে, প্রাইমারি দায়িত্ব হচ্ছে তার যে সে নিজে জমা দিবে এবং চালানটা ব্যাংকে দিবে। কিন্তু যদি সে এটা জমা না দেয়, তাহলে সেকেন্ডারি দায়িত্ব কার? ব্যাংকের। ব্যাংক কি করবে? তাহলে তার কাছ থেকে ওই ভ্যাটের টাকাটা আদায় করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে।
এই যে একটু আগে যে বলছিলাম যে আমরা যখন বিভিন্ন ধরনের সেবা নেই, তো সেই সেবা নেওয়ার সময় যে আমরা ভ্যাট দেই, এই যে দেখেন এটা হাইলাইট করা আছে, একটু খেয়াল করেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, যে কোনো লাইসেন্স, পারমিট বা রেজিস্ট্রেশন প্রদানকারী কর্তৃপক্ষ, লাইসেন্স, রেজিস্ট্রেশন বা পারমিট প্রদান বা নবায়নকালে বা ক্ষেত্র বিশেষে কোন সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ কি সুবিধা গ্রহণকারী ব্যক্তির কাছে, মানে আপনার কাছ থেকে কি করে, ভ্যাটটা আদায় করে। তাহলে আমরা যে আমাদের গাড়ির লাইসেন্স করতে যাচ্ছি, আমাদের যে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে যাচ্ছি, তখন সে কি করছে, সেই লাইসেন্স রিনিউয়াল ফি এর সাথে ভ্যাটটা সহ আমাদের কাছ থেকে আদায় করছে। তো কেন করছে, এই যেটা এই জায়গায় বলা আছে। কথা কি ক্লিয়ার? Yes, sir. ওকে, দেন এরপর অংশ হচ্ছে স্থান ও স্থাপনা ভাড়া। এই যে আপনারা যে অফিস ভাড়া নেন, অফিস ভাড়ার উপর ভ্যাট আছে না স্যার, আছে কিনা? আছে। এই যে অফিস ভাড়ার উপর আছে। ভ্যাটটা, এই ভ্যাটটা কে জমা দিবে, কার দায়িত্ব? এখানে বলছে যে ভাড়া গ্রহণকারী, ভাড়া গ্রহণকারী, তার মানে ভাড়াটিয়া। ভাড়া গ্রহণকারী মানে কি? So, ভাড়াটিয়া। ভাড়াটিয়া। ভাড়াটিয়া কি করবে, এই স্থান স্থাপনা ভাড়ার উপর ভ্যাটটা বৃদ্ধিকারী সমন্বয় করবে। তাহলে আমরা আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট, চারটা জিনিস শিখছিলাম, মনে আছে কিনা স্যার? তাহলে আমরা যদি কারো কাছ থেকে অ্যাড সোর্সে ভ্যাট কেটে রাখি, তাহলে সেটাকে কি বলবো, আমার জন্য ভ্যাট লাইবিলিটি বাড়লো না কমলো? আমি যদি আরেকজনের কাছ থেকে ভ্যাট কালেক্ট করি, তাহলে কি আমার ভ্যাট লাইবিলিটি বাড়বে না কমবে? স্যার লাইবিলিটি বাড়লো স্যার। পারবে। ঠিক তেমনি এই যে ভাড়া হচ্ছে 1 লাখ টাকা, সেটার উপর ভ্যাট হচ্ছে 15%, তাহলে আপনাকে বলছে যে এই 15% ভ্যাট আপনি কি করবেন, বৃদ্ধিকারী সমন্বয় দেখাবেন। তার মানে এটার উপর ভ্যাটটা আপনি কি করবেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবেন। কি নিবেন? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে ভ্যাট লাইবিলিটি বাড়লো, বাড়লে কি করবেন, মাস শেষে যখন আপনি আপনার নেট ট্যাক্স পেয়েবল যত আসবে সেটা আপনি পেমেন্ট করে দিলে আপনার লাইবিলিটি শেষ, রাইট? এটা কাদের ক্ষেত্রে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাড়াটিয়া যদি কি হয়, নিবন্ধিত হয়। ভাড়াটিয়া যদি নিবন্ধিত হয়, যদি ভাড়াটিয়ার ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, তাহলে সে ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে। তাহলে ভাড়াটিয়া যদি কি থাকে, ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, তাহলে সে কি করবে, ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে। ক্লিয়ার? আর যদি Yes, sir. ভাড়াটিয়া রেজিস্ট্রেশন না থাকে, আনরেজিস্টার্ড ভাড়াটিয়া হয়, তাহলে সে এই 15% ভ্যাট গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দিবে। কি করবে? দুইটা জিনিস বুঝতে পেরেছি। যদি ভাড়াটিয়ার রেজিস্ট্রেশন থাকে, ভ্যাট রেজিস্ট্রেশন, তাহলে ভাড়াটিয়া কি করবে, তার ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, মাস শেষে তার নেট ভ্যাট পেয়েবল যত অ্যামাউন্ট থাকবে সেটা সে পেমেন্ট করে দিবে, অটোমেটিক গভর্নমেন্টের ঘরে টাকাটা চলে যাবে, রাইট? আর যদি ভাড়াটিয়ার ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, ভাড়াটিয়া যদি ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কারণ যেহেতু ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে তার রিটার্ন আছে স্যার। তার মানে হচ্ছে যে 9.1 এর মধ্যে যে ভাড়াটা অ্যাড হয়ে তারপর হচ্ছে যে ভ্যাট যদি থাকে, ভ্যাট হয়ে আমি রিটার্ন জমা দিয়ে দিব। আর যদি আমার নিবন্ধন না থাকে তাহলে আমি জাস্ট এই চালান কাটবো, এটাই তো। রাইট। যদি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, তাহলে কি হবে, তাহলে আপনার তো রিটার্ন সাবমিট করার সুযোগ নাই, আছে স্যার? নাই নাই। স্যার। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি পে চালান বা ই পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা করে দিবেন। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে কার ক্ষেত্রে কি করতে হবে, টপিক গুলো কি পাঠানো হয়েছিল আপনাদের গ্রুপে? আপনারা কি চেক করছিলেন? জি স্যার। তাহলে যার ভ্যাট রেজিস্ট্রেশন থাকবে না, ভাড়াটিয়া যদি ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে,
তাহলে সে ভ্যাটের টাকাটা কি করবে, বাড়ি ভাড়ার উপর যে ভ্যাট 15%, সেই ভ্যাটটা এই চালান বা এই চালান এই পেমেন্টের মাধ্যমে গভর্নমেন্টকে দিয়ে দিবে। আর যদি তার ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে 27 নম্বর নোটে। কত নম্বর নোটে দেখাবে? 27 নম্বর নোট। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত যে আলোচনা করলাম 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সার্ভিসের ক্ষেত্রে। যেটুকু আলোচনা করলাম এটা যদি আমরা সামারি করি তাহলে কি হলো, যে এই এসআরওর মধ্যে যেই সার্ভিসগুলো লিস্ট দেওয়া আছে, এই সার্ভিসগুলোর ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে, রাইট? আর যাদেরগুলো দেওয়া নাই তাদেরগুলো কাটতে হবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে কি শিখলাম হচ্ছে যদি সার্ভিস ইম্পোর্ট করে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। তারপরে শিখলাম হচ্ছে এই যে বিভিন্ন ধরনের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা পারমিট, এগুলোর ক্ষেত্রে কি করতে হবে। এটা হলো উৎসে আদায় করতে হবে, রাইট? তারপরে শিখলাম হচ্ছে ভাড়া ক্ষেত্রে কি করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড। এইটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে স্যার? না স্যার। ওকে, এরপর দেখেন এখানে কি লেখা আছে। যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন। যোগানদার একটা সেবা, যোগানদার একটা কি সেবা। যোগানদার যা যা গুডস বা সার্ভিস যেটাই প্রোভাইড করুক না কেন, এই যোগানদারের কাজটাকে একটা সেবা হিসেবে কনসিডার করা হয়। যেমন এই যে দেখবেন, আমরা যদি একটু উপরে খেয়াল করি, উপরে লিস্টের মধ্যে দেখবেন যে যোগানদার একটা লিস্ট আছে। দেখেন কোথায় আছে, এই যে 37-এ কোথায় আছে স্যার? যোগানদার, তাহলে যোগানদারের ক্ষেত্রে কত পার্সেন্ট ভ্যাট কাটতে হবে? 10%। আপনার প্রতিষ্ঠানে যোগানদার হিসেবে কোনো সাপ্লাই দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে 10% ভ্যাট কাটতে হবে। ক্লিয়ার? এখন এখানে বলছে যে যোগানদারের ক্ষেত্রে কি করতে হবে। এই যে দেখেন, যোগানদারের ক্ষেত্রে বলছে যে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত। আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখছিলাম, মনে আছে কিনা, ভ্যাট এক্সেম্পশন কোথায় থাকে? ভ্যাটের এক্সেম্পশন, এক্সেম্পটেড গুডস এর লিস্ট কোথায় থাকে? একদম প্রথম ক্লাসে শিখছিলাম, ফার্স্ট শিডিউল, রাইট? তাহলে এক্সেম্পশন ফার্স্ট শিডিউলের মাধ্যমে হতে পারে। আর কিভাবে হতে পারে স্যার? প্রজ্ঞাপনের মাধ্যমে। প্রজ্ঞাপনের মাধ্যমে, তাহলে এসআরওর মাধ্যমে, রাইট? এখানে বলছে যে এসআরওর মাধ্যমে যদি কোনো এক্সেপশন দেওয়া হয় গুডস বা সার্ভিসের, তাহলে সেই ধরনের জিনিস যদি কোনো যোগানদার সাপ্লাই দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে। তাহলে দেখেন এসআরওর মাধ্যমে এক্সেম্পটেড, তার মানে ওইটার উপর কি ভ্যাট হওয়ার কথা স্যার? নো স্যার, হওয়ার কথা না। কিন্তু যদি এটা ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সেম্পটেড গুডস সাপ্লাই দিত যোগানদার, তাহলে এটার উপর ভ্যাট 0 ছিল, মানে এক্সেম্পটেড মানে ভ্যাট নাই, তাহলে ভ্যাট নাই ছিল। কিন্তু এসআরওর মাধ্যমে এক্সেম্পটেড গুডস যদি কেউ সাপ্লাই দেয় তাহলে এই যে যোগানদার হিসেবে, তাহলে তার কাছ থেকে কি হবে, অ্যাড সোর্সে ভ্যাট কাটতে হবে। তাহলে মনে করেন কোন একটা প্রোডাক্ট যেটা ভ্যাট এক্সেম্পটেড প্রোডাক্ট এসআরওর মাধ্যমে, সেই প্রোডাক্টটা কোন প্রকিউরমেন্ট প্রোভাইডার বা যোগানদার যদি আপনাকে সাপ্লাই দেয়, তাহলে সেই সাপ্লাইয়ের উপর, সে সাপ্লাই দিলে তার কাছ থেকে আপনি কি করবেন, অ্যাড সোর্সে ভ্যাট কাটবেন। এখন যেটা মনে করেন ভ্যাট হওয়ার কথা না, এক্সেম্পটেড, সেটা আপনাকে বলছে ভ্যাট কাটতে, তাহলে যিনি সাপ্লায়ার যোগানদার, উনি কি ভ্যাট নিজের পকেট থেকে দিবে স্যার? উনি তখন কি করবে, আপনাকে ওই প্রোডাক্টের দামটা বাড়া দিবে। ঘটনা তো তাই নাকি স্যার? মনে করেন আপনাকে 1 লক্ষ টাকার কোন একটা প্রোডাক্ট সে সাপ্লাই দিয়েছে, যেটা এসআরও দ্বারা ভ্যাট এক্সেম্পটেড, তাহলে সে আপনার কাছে সাপ্লাই দিলে এটার উপর আপনি ভ্যাট কাটবেন, মনে করেন 10% ভ্যাট কাটবেন। তাহলে 10% ভ্যাট কাটলে তাহলে 1 লাখ টাকাতে 10% চলে গেলে 90,000 টাকা আসলো। তাহলে সে কি এই 10,000 টাকা নিজের পকেট থেকে দিবে আপনাকে? সে কি করবে, সে অ্যাড করে দিবে। তাহলে এই যে আইনটা করলে এতে কি হলো, আপনি আসলে বলতেছেন তোমার এটা ভ্যাট এক্সেম্পটেড, কিন্তু ইনায় বিনায়া তাকে আবার তার কাছ থেকে ভ্যাটটা আদায় করে নিচ্ছেন। তাহলে এটা কি সুবিধাটা দেওয়া হইলো না দেওয়া হয় নাই?
আলটিমেটলি সুবিধাটা দেওয়া হয়নি, কারণ এই বেনিফিটটা পাচ্ছে না, কস্ট বেড়ে যাচ্ছে। এখন বলছে যে উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত, তার মানে কি ম্যানুফ্যাকচারার ছাড়া, কি ম্যানুফ্যাকচার ছাড়া অন্য কেউ, ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য কেউ কেউ হইতে পারে, ট্রেডার হইতে পারে, প্রোপ্রাইটারশিপ ফার্ম হইতে পারে, পার্টনারশিপ ফার্ম হইতে পারে, রাইট স্যার? যারা ট্রেডিং করে, ম্যানুফ্যাকচারিং করে না, কি করে না, ম্যানুফ্যাকচারিং করে না, তাহলে ম্যানুফ্যাকচারার ছাড়া কে হবে? তাহলে ট্রেডার হবে। তারা যদি উইথহোল্ডিং এন্টিটির কাছে সাপ্লাই দেয়, উইথহোল্ডিং এন্টিটি কারা? এই যে আমরা এখানে দেখলাম, এই যে উইথহোল্ডিং এন্টিটি আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, এই যে উইথহোল্ডিং এন্টিটি, এদের কাছে যদি ম্যানুফ্যাকচারার ছাড়া কেউ কোনো গুডস সাপ্লাই করে, ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কেউ যদি উইথহোল্ডিং এন্টিটির কাছে গুডস সাপ্লাই করে, তাহলে তাকে কি হিসেবে কনসিডার করা হবে? যোগানদার হিসেবে কনসিডার করা হবে। তাহলে যোগানদার আর ট্রেডার ভিন্ন জিনিস, কিন্তু এখানে তারা ভ্যাট আদায় করার জন্য, গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর জন্য বলছে যে না, তুমি ট্রেডার ঠিক আছে, কিন্তু যদি তুমি কোটেশনের মাধ্যমে, দরপত্রের মাধ্যমে বা অন্য যেভাবেই হোক না কেন, মূল কথা হলো তুমি যদি উইথহোল্ডিং এন্টিটির কাছে সাপ্লাই দাও, তাহলে তোমার এই সাপ্লাইটাকে যোগানদার হিসেবে কনসিডার করা হবে। এখন দেখেন, অ্যাজ এ ট্রেডার আপনার ওই গুডস এর উপর ভ্যাটের রেট হচ্ছে 7.5%। কত পার্সেন্ট? 7.5%। কিন্তু গভর্নমেন্ট বলছে না, তোমাকে আমি কি হিসেবে কনসিডার করব? যোগানদার হিসেবে কনসিডার করব। যোগানদার হিসেবে কনসিডার করলে কত পার্সেন্ট রেট আমরা একটু দেখছিলাম স্যার? স্যার 10%। 10% স্যার। এখন মনে করেন কোন প্রোডাক্টের রেট যদি, ভ্যাটের রেট যদি 5% হয় ট্রেডার হিসেবে, বা 2% হয়, বা আপনার 4.5% হয়, বা অন্য কোনো রেট হয়, তাহলে তারা কি করতে যাচ্ছে? তারা চাচ্ছে যে আপনি তাকে যাতে বেশি রেটটা দেন, 10% সেটা দেন। সেই জন্য তারা আপনাকে ট্রেডার হিসেবে কনসিডার না করে কি হিসেবে কনসিডার করবে? যোগানদার হিসেবে। তো সাপ্লায়ার হিসেবে সবাই তো সাপ্লায়ার, সাপ্লায়ারকে আবার ভাগ করছে, কেউ ম্যানুফ্যাকচার হিসেবে সাপ্লায়ার, কেউ ট্রেডার হিসেবে সাপ্লায়ার, কেউ প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সাপ্লায়ার। ওকে, তো যোগানদার কারা? যোগানদার হচ্ছে তারা যারা কোনো গুডস প্রোডাকশন করে না, ম্যানুফ্যাকচার করে না, কোনো গুডস ইম্পোর্ট করে না বা পারচেজ করে, তার রেগুলার বিজনেস এটা না যে কেনা বেচা করা, এটা না। সে কি করে? এটা এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করেন আপনি কোনো দল করেন, আপনি কোনো পলিটিক্স করেন, কোন দলের সাথে আছেন, আপনার দল ক্ষমতায়, আপনি কি করবেন? গভর্নমেন্টের বিভিন্ন টেন্ডার হইলে সেখানে পার্টিসিপেট করে আপনি কোনো কিছু সাপ্লাই দেওয়ার জন্য ওয়ার্ক অর্ডার পান না স্যার? পান কিনা? আওয়াজ দিয়েন, এটা বুঝতে তো কঠিন কিছু বলি নাই, বলছি। তো সেই ক্ষেত্রে যখন আপনি গভর্নমেন্টের কোনো ওয়ার্ক অর্ডার পাইলেন, আপনি কি আসলে, আপনার কোনো দোকান আছে, আপনি কি কোনো গুডস কেনা বেচা করেন, নর্মাল বিজনেস করেন? করেন না। আপনি কি করছেন? যখন টেন্ডার পার্টিসিপেট করে কোনো কাজ পান, কাজ পাওয়ার পর ওইখানে যা যা সাপ্লাই দিতে হবে সেগুলো বিভিন্ন জনের কাছ থেকে এই গুডস গুলো কালেক্ট করে কিনে আপনি সাপ্লাই দেন। তাহলে কি এটা কি আপনার রেগুলার বিজনেস? এই মালামাল কি রেগুলার কেনা বেচা করেন আপনি স্যার? না স্যার। করেন না। তাহলে যোগানদার কারা? যার নির্দিষ্ট কোনো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান নাই, সে রেগুলার কোনো প্রোডাক্ট কেনা বেচা করে না, কিন্তু কোনো জায়গায় ওয়ার্ক অর্ডারে বা কোটেশনে কোনো একটা কাজ পেলে, দরপত্রের মধ্যে কোনো একটা কাজ পেলে, সে তখন বিভিন্ন জনের কাছ থেকে এই গুডস গুলো কালেক্ট করে নিয়ে এসে সাপ্লাই দেয়, তাকে বলে যোগানদার। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখেন, যারা ট্রেডার, আপনি কি করছেন? আপনার একটা দোকান আছে, আপনি নির্দিষ্ট জিনিসপত্র কিনেন, রেগুলার বেচা কেনা করেন, আপনি হচ্ছেন ট্রেডার, রাইট? এটা আপনি খুচরা বিক্রেতা হইতে পারেন, পাইকারি বিক্রেতা হইতে পারেন, যে কোনোটা হইতে পারেন, রাইট? কিন্তু যে যোগানদার, সে কি রেগুলার বিজনেস করে? এটা তার না আসলে স্যার, রেগুলার করে না বিজনেস স্যার। নাই। সে জি হলো না স্যার। হঠাৎ কোনো একটা কাজ পাইলে সে তখন ওই অনুযায়ী যা যা বিভিন্ন জন থেকে কালেক্ট করে সাপ্লাই দেওয়ার দরকার সেটা করে। এগুলো হচ্ছে আমরা যারা দেখবেন যে গভর্নমেন্টের বিভিন্ন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে, গভর্নমেন্টের অফিসে এগুলো বিভিন্ন পলিটিক্স যারা করে, নেতাটা, তারা এরকম কাজ পায়, কাজ পেলে সে আবার নিজে সাপ্লাই দেন, সে আবার কি করে? আরেকজনের কাছে এটা দিয়ে দেয়, নাকি অর্ডারটা আরেকজনকে দিয়ে দেয়, সে তখন সাপ্লাই দেয়। এই হলো অবস্থা।
তাহলে যোগানদারের নির্দিষ্ট কোনো বিজনেস প্রতিষ্ঠান নাই, নির্দিষ্ট নেচারে কোনো বিজনেস নাই, রাইট? সে কি করে, কোন একটা কাজ পেলে তখন ওই কাজের এগেনস্টে সাপ্লাই দেওয়ার জন্য, কোন একটা সাপ্লাই দেওয়ার জন্য কোন একটা অর্ডার পেলে সেটার এগেনস্টে বিভিন্ন জায়গা থেকে গুডস কালেক্ট করে সে সাপ্লাই দেয়। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কেউ উইথহোল্ডিং এন্টিটির কাছে সাপ্লাই দিলে তাকে কি হিসেবে কনসিডার করা হবে? যোগানদার স্যার। দোকানদার হিসেবে। আর দোকানদার হলে কত পার্সেন্ট রেট? 10% স্যার। তো 10%। 10%। আর নরমাল ট্রেডার যদি হইতো তাহলে কত পার্সেন্ট হইতো? 7.5% স্যার। 5%। এবার দেখেন এখানে কি লেখা আছে, যেটা হাইলাইট করছি দেখেন তো কি লেখা আছে। যে সকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হইবে না। তাহলে কখন উৎসে মূসক কর্তন করতে হবে না? বলছে যদি ম্যানুফ্যাকচারার, কে ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী যদি 6.3 ইস্যু করে কোনো গুডস সাপ্লাই দেয় তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে না? অ্যাড সোর্সে অ্যাড কাটতে হবে না। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে যদি কোনো ম্যানুফ্যাকচারার, কোনো উৎপাদনকারী যদি আপনাকে কোনো কিছু সাপ্লাই দেয় এবং তখন যদি সে 6.3 চালানপত্রের মাধ্যমে আপনাকে সাপ্লাই দেয় তাহলে তার কাছ থেকে আপনি কি করবেন না? ভ্যাট কাটবেন না। ক্লিয়ার? আর যদি জি, কোনো স্যার। ট্রেডার সাপ্লাই দেয় 6.3 এর মাধ্যমে দিল, এবং ট্রেডারের ক্ষেত্রে দেখেন ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে 6.3 ইস্যু করলেই হলো, কত রেটে সাপ্লাই দিছে সেটা ইস্যুজ না। কিন্তু ট্রেডারের ক্ষেত্রে কি হবে? 6.3 এর মাধ্যমে হইতে হবে এবং 15% রেট। কত পার্সেন্ট রেট? 15%। 15% রেটে যদি সাপ্লাই দেয়। তিনটা, একটা হলো সে ট্রেডার হইতে হবে, 2 হলো 6.3 ইস্যু করতে হবে, 3 হলো 15% রেট অ্যাপ্লাই করতে হবে এবং কি সাপ্লাই দিবে? গুডস সাপ্লাই দিবে। এই চারটা জিনিস যদি ইয়েস হয় তাহলে তার কাছ থেকে আপনি ভ্যাট কাটবেন না। কিন্তু যদি এখন 15% জায়গায় 7.5%, 5% হয়, ভিন্ন কোনো রেট হয়, 15% এর চেয়ে কম কোনো রেট হয়, তাহলে কি ভ্যাট কাটতে হবে না? অবশ্যই কাটতে হবে, রাইট? আর যদি 15% রেটে সাপ্লাই দেয় ট্রেডার, 6.3 এর মাধ্যমে গুড সাপ্লাই দেয়, তার থেকে কাটতে হবে। তবে এখানে আরো একটা শর্ত আছে। সেক্ষেত্রে কি আরো একটা শর্ত আছে যে সে যে রেগুলার ভ্যাট রিটার্ন সাবমিট করছে সেই একটা তার কি ভ্যাট রিটার্ন সাবমিশনের একটা প্রমাণপত্র লাগবে, প্রত্যয়নপত্র লাগবে, মূসক সম্মাননাপত্র লাগবে, যে কোনো ফরম্যাটে তার একটা সার্টিফিকেট লাগবে যে সে রেগুলার ভ্যাট রিটার্ন সাবমিট করে। তাহলে দেখেন ম্যানুফ্যাকচারার হিসেবে যদি সাপ্লাই দেন, কত রেটে সাপ্লাই দিন সেটা ইস্যুজ না, 6.3 হলে আপনার কাছ থেকে ভ্যাট কাটবে না। কিন্তু যদি ট্রেডার হিসেবে সাপ্লাই দেন তাহলে 6.3 তে সাপ্লাই দিতে হবে, গুডস সাপ্লাই দিতে হবে, আর এটা কি ভ্যাট রেট কত পার্সেন্ট হইতে হবে? 15% স্যার। আর যদি 10% সাপ্লাই দেয় তাহলে ভ্যাট কাটবে না কাটবে না? কাটতে হবে স্যার। কাটতে হবে। আর 15% হইলেই শেষ না, সে যে রেগুলার ভ্যাট রিটার্ন সাবমিট করছে সেটা একটা প্রমাণপত্র তাকে দিতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এই যে আমরা বলছিলাম না যে একটু আগে যে ওই 44টা সেবা যে লিস্ট আছে, সার্ভিসের লিস্ট আছে, যাদের লিস্টের মধ্যে টেবিলের মধ্যে নাম আছে তাদের ক্ষেত্রে কাটতে হবে, অন্যদের ক্ষেত্রে কাটতে হবে না বলছিলাম, মনে আছে কিনা স্যার? এই সেই জিনিসটা এখানে বলছে যে ওই যে টেবিলের মধ্যে যাদের নাম নাই তারা যদি 6.3 এর মাধ্যমে গুড সাপ্লাই করে তাহলে তার কাছ থেকে কি ভ্যাট কাটতে হবে না। এরপর দেখেন জ্বালানি তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবা, এইসব সার্ভিস যারা সাপ্লাই বা সার্ভিস যারা দেয় তাদের ক্ষেত্রে অ্যাট সোর্সে ভ্যাট কাটতে হবে না। এরপর দেখেন ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সেমটেড, ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সেমটেড কিছু হইলে সেটা ক্ষেত্রে অ্যাট সোর্সে ভ্যাট কাটা লাগবে না। কিন্তু যদি এসআর এর মাধ্যমে এক্সেমটেড হয় তাহলে কি ভ্যাট কাটতে হবে না হবে না? হবে স্যার। হবে। আর জিরো রেটেড হইলে ভ্যাট কাটতে হবে, কারণ জিরো রেটেড মানে কি এক্সপোর্ট, রাইট? জিরো রেটেড মানে কি এক্সপোর্ট। এক্সপোর্ট। এখন বলছে যে যদি বিজ্ঞাপনী সংস্থা হয়, অ্যাডভার্টাইজিং এজেন্সি হয়, টেলিভিশন বা অনলাইন সম্প্রচারের যারা এজেন্ট হিসেবে কাজ করে তাদের ক্ষেত্রে
বলছে তারা যদি 6.3 মাধ্যমে সাপ্লাই দেয় এবং তারা যদি কি সার্ভিস সেবা দেয় এবং সেইটা যদি 6.3টা কি ওই ভ্যাট অফিসার দ্বারা কি হয় সত্যায়িত হয়, তাহলে ভ্যাট কাটবেন না। কিন্তু যদি সত্যায়িত না থাকে তাহলে তাহলে এই কাটতে যে হবে। বিজ্ঞাপনী সংস্থা, টেলিফোন বা অনলাইন সম্প্রচার সংস্থা, তারা যে সেবা দিচ্ছে এইটা যদি 6.3 মাধ্যমে সেবাটা দেয় এবং সেটা যদি কার দ্বারা সত্যায়িত হয়, রাজস্ব কর্মকর্তা বা আরো ভাই আরো সহকারী রাজস্ব কর্মকর্তা দ্বারা ওই 6.3টা সত্যায়িত হয়, তাহলে আপনি ভ্যাট কাটবেন না। কিন্তু যদি সত্যায়িত না থাকে তাহলে আপনি ভ্যাট কাটবেন। কথা কি ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসে কিন্তু মাল্টিপল চয়েস। ঠিক তেমনি যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার, যারা কি ফার্নিচার, দেখেন যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার, তারা যদি 15% রেটে সাপ্লাই দেয় 6.3 মাধ্যমে এবং সেইটা যদি ওই সেম রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা দ্বারা কি হয় সত্যায়িত হয়, তাহলে আপনার এক্সপোর্টে ভ্যাট কাটতে হবে না। কিন্তু যদি সত্যায়িত না হয় তাহলে এক্সপোর্টে কি করতে হবে? ভ্যাট কাটতে হবে। এছাড়া বলছে যদি যেমন বিভিন্ন জায়গায় আমরা যখন যাই ওই পজ মেশিনে, বিভিন্ন মেশিনের মাধ্যমে আমাদেরকে ইনভয়েস দেয় না স্যার, দেয় কিনা? যেমন আপনি কোনো বসুন্ধরা সিটিতে কোনো কাপড় দোকানে গেলেন, তার কাছ থেকে যখন কিছু কেনেন, সে আপনাকে যে মানি এই ইনভয়েসটা বিলটা দেয় সেটা কিভাবে দেয়? হাতে লিখে দেয় নাকি ওই পজ মেশিন থেকে দেয়? স্যার মেশিন থেকে দেয়। মেশিনের স্যার এই যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস যেগুলা এনবিআর থেকে কি অ্যাপ্রুভ, সেই ডিভাইস থেকে যদি আপনাকে রিসিট দেয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? তার কাছ থেকে ভ্যাট কাটতে হবে না। তাহলে যেসব জায়গা থেকে আপনি কোনো কিছু সেবা নেওয়ার ক্ষেত্রে বা গুডস নেওয়ার ক্ষেত্রে যদি তারা কি করে আপনাকে এই গভর্নমেন্টের এইসব ডিভাইসের মাধ্যমে আপনাকে কি করে ইনভয়েস দেয়, রিসিট দেয়, তাহলে তার কি করতে হবে না? এক্সপোর্টে ভ্যাট কাটা লাগবে না। এখন কথা হচ্ছে এই যে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখেন কি থাকা লাগবে? ওই যে সেই রিসিপ্টটা দিবে, সেই রিসিপ্টের মধ্যে মনে করেন আপনি ইন্ডিভিজুয়াল কিনছেন, এটা দিয়ে তো আর কোনো ইস্যুস নেই, এটা দিয়ে তো আর আপনার ভ্যাট রিবেট বা কোনো কিছু নেই। কিন্তু আপনার প্রতিষ্ঠান হিসেবে যদি আপনি কোনো কিছু কেনেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার এটা রিবেটের ইস্যুস আছে, ভ্যাটটা দিচ্ছেন কিনা সেটার ইস্যুস আছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনাকে যিনি কাস্টমার ওই যে রিসিপ্টটা দিবে সেই রিসিপ্টের মধ্যে কাস্টমারের নাম, কাস্টমারের বিন নাম্বারটা উল্লেখ থাকা লাগবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আপনারা যে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনেন, লাস ফার্মা যান, এই বিভিন্ন ফার্মাসিতে যান, ওষুধ কিনলে তারা কি আসছে আপনার কাছ থেকে ভ্যাট কাটে স্যার? ভ্যাট নেয় তারা? কেউ কি দেখছেন কখনো জি স্যার। ওষুধে যখন বিলটা দেয় সেখানে ভ্যাট অ্যাড করে কিনা? এখানে বলছে যে ট্রেডিং স্টেজে মেডিসিন যারা বিক্রি করছে তাদের কাছ থেকে আপনি এক্সপোর্টে ভ্যাট কাটতে হবে না। এটা কেন কাটতে হবে না? কারণ হচ্ছে ওই যে ট্রেডিং স্টেজে যে ভ্যাটটা, সেই ভ্যাটটা ম্যানুফ্যাকচারার যখন ওষুধটা ফ্যাক্টরি থেকে বের করছে, মনে করেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল, তারা যখন একটা ওষুধ ফ্যাক্টরি থেকে বের করে সাপ্লাই দেয়, তখন তারা কি করে 15% ম্যানুফ্যাকচার হিসেবে ভ্যাট প্লাস হচ্ছে ট্রেডিং স্টেজে 2.4, এই টোটাল হচ্ছে 17.4 সহ ভ্যাট দিয়ে তারা সাপ্লাই দেয়। সেই জন্য ট্রেডিং স্টেজে মেডিসিনের ভ্যাট হয় আলাদা করে দিতে হয় না এবং এগুলো ডিডাকশন করতে হয় না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি স্যার? জি স্যার। পরীক্ষা যদি আসে যে আপনি একজন মেডিসিন ট্রেডারের কাছ থেকে মেডিসিন সাপ্লাই নিয়েছেন এত টাকার, এর মধ্যে এত টাকা ভ্যাট আছে, তাহলে আপনি তার কাছ থেকে ভ্যাট ডিডাকশন করবেন কি না? আনসার কি হবে? আনসার হচ্ছে করব না। আনসার কি? করব না। তাহলে উপরে এতক্ষণ দেখলাম আমরা কখন ভ্যাট ডিডাকশন করতে হবে বা কালেকশন করতে হবে, কখন করতে হবে না, দুটো জিনিস শিখলাম। তাহলে এই যে ভ্যাট ডিডাকশন করলাম বা কালেকশন করলাম, পরে কি ভ্যাট কি নিজের কাছে রেখে দিব না গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে? স্যার গভর্নমেন্টকে দিতে হবে।
গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে এখানে বলছো যে এই যে যারা অ্যাড সোর্সে ভ্যাটটা কেটে রাখছেন, উইথহোল্ডিং এন্টিটি তিনি অ্যাড সোর্সে ভ্যাট কাটছেন, তাহলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে সে 6.3 এর মাধ্যমে ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু সাপ্লাই নিবে না, কোন সাপ্লায়ারের কাছ থেকে 6.3 ছাড়া সাপ্লাই নিবে না, এটা হচ্ছে তার প্রথম দায়িত্ব। আর যদি সাপ্লাই নেয়ও তাহলে তাকে ওইটার এগেনস্টে কোনো মূল্য পরিশোধ করতে পারবে না। এখন বলেন তো, আপনি কারো কাছ থেকে একটা গুডস সাপ্লাই নিছেন, ওই সাপ্লায়ার ছাড়া অন্য কারো কাছ থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই, সে ভ্যাট রেজিস্টার্ড না, সে 6.3 ইস্যু করে না, তাহলে আপনি কি না কিনে থাকতে পারবেন স্যার? নো স্যার। পাবেন কিনা? না স্যার। আপনাকে কিনতে হবে। তাহলে আপনাকে বলছে যে আপনি কিনবেন না, ভালো কথা। যদি কিনেন তাহলে টাকা দিবেন না, তাহলে আপনি তার কাছ থেকে কেনার পর কি টাকা না দিয়ে থাকতে পারবেন স্যার? দিতে হবে তো স্যার। আপনার কাছে কি টাকা ছাড়া কেউ কোনো কিছু বিক্রি করবে স্যার? জি না স্যার, টাকা লাগবে। আপনার কাছ থেকে নগদে আগে টাকাটা নিবে, তারপরে না মাল সাপ্লাই দিবে, তাই না? তো এইটা আইনের কথা বলছে নিয়মের মধ্যে আসার জন্য। এখন বাস্তবতা হলে মনে করেন আপনি একটা স্টেশনারি কিনবেন, আপনি স্টেশনারি দোকানে গেছেন, সেখান থেকে কিনছেন, সে কি আপনাকে মূসক 6.3 দেয় নাকি তার একটা নিজস্ব প্যাডে চালান দেয়? নিজস্ব তো পেটে চালান চালান। দেয়। তো সে কি ভ্যাটে 6.3 দেয়? দেয় না। তাহলে আপনি কি এখন বলুন যে তুমি যেহেতু 6.3 দিচ্ছ না, তাহলে তোমার কাছ থেকে কিনবো না, আপনি হয় বলুন যে ঠিক আছে কিনেন না, আপনি কি স্টেশনে না কিনে থাকতে পারবেন স্যার? জি না স্যার, লাগবে প্রয়োজনীয় জিনিস। লাগবে। তাহলে আপনি কি করবেন? তাহলে এদিকে বলছে 6.3 ছাড়া কিনা যাবে না, তাহলে কিনতে হচ্ছে, আবার টাকা দেওয়া যাবে না, টাকা দিতে হচ্ছে। আপনি কিনবেন, টাকাও দিবেন, কিনবেন, টাকাও দিবেন। দিন শেষে কি করতে হবে? যদি এরকম কিনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বলছে যে এটার উপর যে ভ্যাটটা আসে সেই ভ্যাটটা আপনি নিজের পকেট থেকে দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনি কিনতে নিষেধ করছে, কিনবেন, টাকাও দিবেন, ওইটার উপর যে ভ্যাটটা সেটা নিজের পকেট থেকে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনি যখন কিনলেন, তাহলে কেনার পর অ্যাড সোর্সে ভ্যাট কাটছেন, তাহলে আপনি কি করবেন? ভ্যাটটা কেটে নিছেন, তাহলে কি আপনার কি ভ্যাট লাইবিলিটি বাড়ছে না কমছে? বাড়বে স্যার এটা। পারবে। তাহলে আমরা কি করবো? ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবো, যেখানে দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, রাইট? জি স্যার। এরপর কি করবে? এইটার এই যে আপনি আরেকজনের কাছ থেকে যে অ্যাডসোর্সে ভ্যাট কেটে রাখছেন, তাকে একটা সার্টিফিকেট দেওয়া লাগবে না যে ভাই তোমার কাছ থেকে এই পরিমাণ ভ্যাট আমি কেটে রাখছিলাম? দিতে হবে না? সেটাকে বলে 6.6। সেটাকে কি বলে? মূসক 6.6 উৎসে কর্তন সার্টিফিকেট। কি বলে? উৎসে কর্তন, উৎসে কর কর্তন সার্টিফিকেট। সেটা হচ্ছে মূসক 6.6। এটা কখন ইস্যু করতে হবে? এটা হচ্ছে যেই দিন আপনি রিটার্ন সাবমিট করবেন। রিটার্ন কখন সাবমিট করতে হয় স্যার, মনে আছে? মাস শেষ হওয়ার পর পরবর্তী 15 তারিখের কতদিনের মধ্যে? মধ্যে। 15 তারিখের মধ্যে। 15 তারিখের মধ্যে। তাহলে এখন মনে করেন আপনি 13 তারিখে রিটার্ন সাবমিট করছেন, তাহলে কত তারিখের মধ্যে আপনি 6.6 ইস্যু করতে হবে? 13 তারিখের মধ্যে। রিটার্ন সাবমিশনের 3 দিন, 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, রিটার্ন সাবমিশনের 3 কর্মদিবসের মধ্যে। তাহলে 13 তারিখে যদি করে থাকেন, 13 তারিখ যদি মনে করেন সোমবার হয়, তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে 16 তারিখের মধ্যে রিটার্ন আপনাকে 6.6 ইস্যু করতে হবে। এখন যদি এমন হয় যে আপনার 13 তারিখ পড়ছে বৃহস্পতিবার, 13 তারিখ কবে পড়ছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তাহলে 3 ওয়ার্কিং ডেজ কবে পড়ে? স্যার রবি সোম 2 দিন অ্যাড করতে হবে। শুক্র শনি বাদ, শুক্র শনি বাদ, তাহলে রবি সোম মঙ্গল কবে? জি স্যার। মঙ্গলবার। ক্লিয়ার? কর্মদিবস আর শুধু দিবসের মধ্যে পার্থক্য আছে, তাই না? ডেজ আর ওয়ার্কিং ডেজ এর মধ্যে পার্থক্য আছে, ছুটির দিনগুলো বাদ যাবে ওয়ার্কিং ডেজ এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আপনি যেই তারিখে আপনি রিটার্ন সাবমিট করবেন সেই তারিখের পরবর্তী 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে 6.6 ইস্যু করবেন। কত কপি ইস্যু করবেন? 3 কপি ইস্যু করবেন। অরিজিনাল কপি ভ্যাট সার্কেল অফিসে দিবেন, আর বাকি একটা কপি নিজে রাখবেন, আরেকটা কপি কাকে দিবেন? সাপ্লায়ারকে দিবেন। আর নিজে যেটা রাখবে সেটা কত বছর সংরক্ষণ করবেন? 5 বছর। 5 বছর। ভ্যাটের সকল ডকুমেন্টস 5 বছর মেনটেন করতে হয়। ওকে, এখন মনে করেন
আপনার ভ্যাটের রিটার্ন আছে, আপনি রিটার্নে দেখাইছেন, আপনার রেজিস্ট্রেশন আছে। যার ভ্যাটের রেজিস্ট্রেশন নাই সে কি করবে, তাই না? যার ভ্যাটের রেজিস্ট্রেশন নাই সে কি করবে? সে যেটা করবে, সে যেদিন অ্যাডসোর্সের ভ্যাটটা কাটবে সেই কাটার দিন থেকে 15 দিনের মধ্যে, এই দেখেন সরবরাহকে যখন পেমেন্টটা করবে, সে পেমেন্ট করার সময় যে অ্যাডসোর্সে কাটলো, যেদিন কাটলো সেদিন থেকে 15 দিনের মধ্যে সে ভ্যাটটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে, এবং যেদিন জমা দিবে তার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে 6.6 ইস্যু করবে। কথা কি ক্লিয়ার? যার রেজিস্ট্রেশন আছে সে ভ্যাট রিটার্ন যেদিন সাবমিট করবে, ভ্যাট রিটার্ন সাবমিট করার পরবর্তী 3 কর্মদিবস। আর যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই, ভ্যাট রিটার্ন নাই, সে কি করবে, যেদিন ভ্যাট অ্যাডসোর্সে কাটছে সেই দিন থেকে 15 দিনের মধ্যে টাকাটা জমা দিবে গভর্নমেন্টের ট্রেজারিতে, আর যেদিন জমা দিবে তার থেকে 3 কর্মদিবসের মধ্যে 6.6 ইস্যু করবে। বাকি সব কথাবার্তা সেম। একটু কি সবাই বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন আসেন আমরা যদি এখন ম্যানুয়ালে আসি, তাহলে দেখেন ম্যানুয়ালে যে জিনিসগুলো বলছে, আমি যে ওইখানে আলোচনা করলাম, এই জিনিসগুলো কি এখানে এত ডিটেলস লেভেল এখানে বোঝার উপায় আছে স্যার? এগুলো আমাদের এই আলোচনাগুলো আমরা করলাম, এগুলো পড়া হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন গভর্নমেন্টের কোনো কাজ করি, কাজটা আমি পেলাম, আমি নেতার ভাগিনা, আমি কাজ পেলাম, পাওয়ার পর আমি কাজ তো আসলে করবো না, আমি কি করলাম, আরেকজন কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম, সাব কন্ট্রাক্টরকে দিলাম, সে আবার আরেকজনকে দিল, এভাবে কাজ হাত বদল হয়, রাইট? তাহলে আমি যে কাজটা পেলাম সেটার টাকাটা তো গভর্নমেন্ট আমাকে দিবে, গভর্নমেন্ট তো আর ওই সাব কন্ট্রাক্টরকে চিনবে না, আমাকে দিবে। আমি তখন সাব কন্ট্রাক্টরকে সেখানে বাকিগুলা করব। তাহলে এই গভর্নমেন্ট আমাকে যখন পেমেন্ট করবে, গভর্নমেন্ট কি আমার কাছ থেকে অ্যাডসোর্সে ভ্যাট কাটবে না স্যার? কাটবে স্যার। কাটবে। এই যে গভর্নমেন্ট যখন কাটলো, আমি আমার কাছ থেকে কাটলো, এরপর আমি যখন সাব কন্ট্রাক্টে আরেকজনকে পেমেন্ট করতে যাব, তাহলে আমি কি তখন তার কাছ থেকে আবার কাটবো? আবার সে যাকে দিল সে কি তার কাছ থেকে আবার কাটবে? এটা কি হবে? একবারে কাটে স্যার। এরকম তো 5-6 বার হাত বদল হইতে পারে, রাইট? তো সেক্ষেত্রে বলছে শুধুমাত্র প্রথম যে সাব কন্ট্রাক্টর, আমি কাজটা পেয়েছি, আমি যখন আরেকজনকে দিলাম, এই যে ফার্স্ট সাব কন্ট্রাক্টর যাকে দিলাম তার কাছ থেকে অ্যাডসোর্সে ভ্যাট কাটতে হবে না, যদি মূল যে কন্ট্রাক্টর সে তাকে পেমেন্ট করার সময় যে ভ্যাটটা অ্যাডসোর্সে ডিডাক্ট করা হয়েছে এবং গভর্নমেন্টে যে জমা দিচ্ছে সেটার প্রুফ কপিটা থাকে, তাহলে প্রথম সাব কন্ট্রাক্টরের ক্ষেত্রে কাটতে হবে না, এর পরবর্তী যত সাব কন্ট্রাক্টর হবে তাদের ক্ষেত্রে কাটতে হবে। কথা কি ক্লিয়ার মনে থাকবে স্যার? স্যার আবার একটু বললে ভালো হয় স্যার। আবার তো বলতে পারবো না, না বুঝলে বলেন যে এটা বুঝি নাই, কোন জায়গায় বুঝি নাই সেটা বলেন, আবার তো বলতে পারবো না। স্যার ফার্স্ট কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টরের জিনিসটা একটু। আমি তো, অন্য কেউ একজন বলেন তো, না বুঝার মতো এমন কিছু বলছি? স্যার ফার্স্ট সাব কন্ট্রাক্টর থেকে ভ্যাট কাটতে হবে না, বাট এর পরে সবগুলা থেকে যতবার দেয়া হবে ততগুলা থেকে তো কাটতে আমি হবে। কন্ট্রাক্টর কি, সাব কন্ট্রাক্টর কি, এগুলো এক্সাম্পল দিয়ে বুঝাই নাই? আমি নেতার ভাগিনা, আমি কাজটা পেয়েছি, আমি কন্ট্রাক্টর, আমি নিজে কাজটা করবো না, আরেকজন যে কাজটা করাবো সে হচ্ছে সাব কন্ট্রাক্টর, আবার যে কাজ যাকে দিলাম সে আবার আরেকজনকে দিল। এত বুঝাই বলার পরে যদি আপনারা না বুঝেন বা বোঝার চেষ্টা না করেন বা অমনোযোগী থাকেন, তো কষ্টকর। যিনি কোশ্চেন করেছেন বুঝেছেন এখন, না এখনো বুঝেন নাই? স্যার এখন বুঝতে পারছি। জি স্যার। মনোযোগী থাকেন ক্লাসে, আপনি মাঝখানে অন্য মনস্ক ছিলেন। জি স্যার। ওকে, এই যে নিয়ম কানুন গুলোর কথা বলেছে, অ্যাডসোর্সে আপনার ভ্যাট কাটতে হবে, গভর্নমেন্টে যাইতে জমা দিতে হবে, আপনি অ্যাডসোর্সে ভ্যাট কাটেন নাই অথবা কাটছেন গভর্নমেন্টে যাইতে টাইমে জমা দেন নাই, তাহলে সেক্ষেত্রে জরিমানা আছে। সেক্ষেত্রে কি আছে? জরিমানা আছে। সেক্ষেত্রে আপনাকে এক তো জরিমানা আছে, প্লাস হচ্ছে আপনাকে কি করতে হবে, 2% হাফ ইয়ারলি ভ্যাট দিতে হবে। তাহলে হাফ ইয়ারলি যদি 2% হয়, ইয়ারলি কত পার্সেন্ট? 4%। 4%। 4%। আচ্ছা, আমরা ঈদের ছুটিতে যাওয়ার আগে আমরা ক্লাসে শিখেছিলাম যে নেট পেয়েবল ভ্যাট, যে
আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইকুয়াল হচ্ছে নেট পেয়েবল ট্যাক্স, রাইট? মনে আছে স্যার? এখন মনে করেন এই চারটা যোগ বিয়োগ করে যদি 10 লাখ টাকা আসলো, তাহলে আমার এই 10 লাখ টাকা পজিটিভ ফিগার, মানে গভর্নমেন্টকে ভ্যাটটা দিতে হবে। এখন যদি এমন হয় যে এই চারটা যোগ বিয়োগ করে মাইনাস 2 লাখ টাকা আসছে, তার মানে আপনি গভর্নমেন্টকে 2 লাখ টাকা বেশি দিয়ে রাখছেন। মাইনাস 2 লাখ টাকা আসলে তার মানে কি নেগেটিভ, নেট অ্যামাউন্ট যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স হচ্ছে আপনি গভর্নমেন্টকে টাকা বেশি দিয়ে রাখছেন, তাই না? যদি এরকম নেগেটিভ হয় তার মানে গভর্নমেন্টকে আপনি টাকা বেশি দিয়ে রাখছেন, তাহলে আপনি কি করবেন? এরপরে পিরিয়ডে এই টাকাটা গভর্নমেন্ট থেকে ফেরত নিবেন, অথবা পর পিরিয়ডে আপনার যখন ভ্যাট লাইবিলিটি আসবে সেটা থেকে অ্যাডজাস্ট করবেন। এটাই তো নিয়ম, রাইট? এখন যদি এমন হয় যে আপনার পরবর্তী পিরিয়ড গুলোতে ভ্যাটের আর কোনো লাইবিলিটি আসতেছে না, সব নেগেটিভ, এই ব্যালেন্সটা দিন দিন নেগেটিভ বাড়তেছে, আগে ছিল 2 লাখ মাইনাস ফিগার, এখন 5 লাখ হয়েছে, এরপর 7 লাখ হয়েছে, 10 লাখ হয়েছে, তাহলে আপনি কি গভর্নমেন্টের ঘরে বছরকে বছর এই টাকা পিরামিড আকারে জমা করতে থাকবেন, নাকি গভর্নমেন্টের কাছ থেকে আপনি যে টাকা বাড়তি দিয়েছেন সেটা ফেরত চাইবেন? এই ভ্যাটের অ্যামাউন্ট যেটা গভর্নমেন্টকে আপনি বেশি দিয়ে রাখছেন সেটা আপনি রিফান্ড চাইবেন, ফেরত চাইবেন। ফেরত চাইতে গেলে গভর্নমেন্ট বলছে যে তুমি যখন আমাকে টাকা দিবা তখন কোনো টাকা যত বেশি দাও কোনো সমস্যা নাই, কিন্তু যখন তুমি আমার কাছ থেকে এটা ফেরত চাইবা তখন অনেক কন্ডিশন, তখন তোমাকে কি করতে হবে? এই যে ব্যালেন্সটা নেগেটিভ হয়েছে সেখান থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? 6 ট্যাক্স পিরিয়ড। তাহলে আপনাকে 6 ট্যাক্স পিরিয়ড পর্যন্ত এই নেগেটিভ ব্যালেন্সটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে, এটা অ্যাডজাস্ট হয় কিনা এটা দেখতে হবে। এখন 6 ট্যাক্স পিরিয়ড পার হয়ে গেছে, 7 হয়েছে, 8 মাস হয়েছে, 10 মাস হয়ে গেছে, তারপরে আপনার এটা অ্যাডজাস্ট হওয়ার মতো কোনো অবস্থা নাই। তাহলে আপনি কি করবেন? তাহলে 6 ট্যাক্স পিরিয়ড পার হওয়ার পর তুমি ওই নেগেটিভ ব্যালেন্সটা ফেরত পাওয়ার জন্য রিফান্ড ক্লেম করতে পারবা, ঠিক আছে? তবে ওই নেগেটিভ ব্যালেন্সটা 50,000 টাকার উপর হইতে হবে। কত টাকার উপর হইতে হবে? 50,000 টাকার উপরে। তাহলে আপনি মনে করেন যদি আপনার নেগেটিভ ব্যালেন্সটা 5 লাখ হয়, তাহলে 6 মাস পার হওয়ার পর আপনি এটা রিফান্ডের জন্য ক্লেম করতে পারেন। আপনার নেগেটিভ ব্যালেন্সটা যদি 49,000 টাকা হয়, তাহলে কি করতে পারবেন? এই 6 মাস পার হইলেও ক্লেম করতে পারবেন। এটা আজীবন, যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হয় ততদিন পর্যন্ত। তার মানে 50,000 টাকার উপরে না হইলে 6 মাস পরও আপনি কি করতে পারবেন না? ক্লেম করতে পারবেন না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার আমি কম করে দিতে পারি না নেক্সট পিরিয়ডে 49,000 টাকা, কারণ যেহেতু এটা আমি ক্লেমও করতে পারবো না, তো কমই দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এটা হলো অন্য কোনো ট্যাক্স পিরিয়ডে যদি আপনার ভ্যাট লাইবিলিটি পজিটিভ থাকে, তার সাথে মনে করুন একটা ট্যাক্স পিরিয়ডে আপনার 1 লাখ টাকা ভ্যাট লাইবিলিটি আসছে, আপনার এখানে 49,000 টাকা ব্যালেন্স ছিল, নেট হয়ে বাকি 51,000 টাকা আপনি কি করতে পারবেন? পেমেন্ট করতে পারবেন। কিন্তু ওই নেগেটিভ ব্যালেন্সটা অ্যাডজাস্ট না করে নেগেটিভ ব্যালেন্সটা ক্যাশ রিফান্ড পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পারবো না। কতদিন স্যার পর্যন্ত পারবেন না? নেগেটিভটা হয় কিভাবে স্যার? কেউ তো বেশি দেওয়ার কথা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যদি বলেন তাহলে তো আমার আর কিছু বলার নাই। গত ক্লাসে আপনি ছিলেন? ছিলাম স্যার। থাকলে এই কথা কিভাবে বলেন আপনি? আপনার আউটপুট ভ্যাট আসছে মনে করেন 1 লাখ টাকা, ইনপুট ভ্যাট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার পর দেখা গেল যে আপনার এই যে দেখেন এইখানে তো এক্সাম্পল দেওয়া আছে, গত ক্লাসে এগুলো সব পড়ানো হয়েছে, খালি ক্লাসে থাকেন আর ঘুমান, তাই না? এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ম্যাডাম, এগুলো না হলে পরীক্ষা ভালো রেজাল্ট করা কঠিন। এগুলো মুখস্থর বিষয় নাই, কিছু সব বুঝার বিষয়। এই দেখেন তার আউটপুট ভ্যাট 1 লাখ টাকা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 1 লাখ, তাহলে কত হলো? 2 লাখ। 2 লাখ। তার ইনপুট ট্যাক্স কত? 26,600, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত? 2,50,000। এইগুলা যোগ বিয়োগ করার পর গভর্নমেন্টের ঘরে কত টাকা বেশি দেওয়া আছে তার? তার মানে হচ্ছে এট সোর্সে যখন সে ইম্পোর্ট করছিল, ইম্পোর্ট স্টেজে তার কাছ থেকে ভ্যাট আদায় করে আসছে, সেটা সে রিবেট পাচ্ছে, অথবা অথবা তার কাছ থেকে সেলসের উপরে এট সোর্সে কেউ কি করছে? ভ্যাট কেটে রাখছে, সেগুলা অ্যামাউন্ট অনেক বড়, তার যেটা ভ্যাট পেয়েবল আসছে তার থেকে বিভিন্ন ধরনের ডিডাকশন গুলো বেশি হয়ে গেছে, তাহলে তখন সে কি করবে? এটা মাইনাস করার পর দেখা গেলো যে গভর্নমেন্টের ঘরে বেশি জমা হয়ে গেছে।
এটা তার কন্ট্রোল করার কোনো কিছু নাই। এরকম যদি ঘটে তাহলে 50,000 টাকার উপরে যদি নেগেটিভ ব্যালেন্স হয় তাহলে 6 মাস পরে আপনি কি করতে পারবেন, রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি 50,000 টাকার মধ্যে হয় তাহলে এটা আজীবন কি ক্যারি ফরওয়ার্ড করতে হবে। যাদের ভ্যাট রিটার্ন আছে তারা 9.1 এ একটা অপশন আছে, সেখানে গিয়ে রিফান্ডের জন্য ক্লেম করতে পারবে, ওই অপশনটা ক্লিক করে দিবে। আর যাদের ভ্যাট রিটার্ন নাই তারা কি করবে, মানে ভ্যাট রেজিস্টার্ড পারসন না, তারা কি করবে, তারা অ্যাপ্লিকেশন করলে তাদেরকে এটা রিফান্ড দিয়ে দিবে। তাহলে পরীক্ষা যদি আসে সিনারিও দিয়ে যে এত টাকা নেট নেগেটিভ ফিগার ছিল, এখন এটা এত মাস হয়ে গেছে, এখন কি সেটা রিফান্ড নিতে পারবে কিনা, দেখা গেলো যে অ্যামাউন্টটা বলছে 48,000, 8 মাস হয়ে গেছে, আনসার পারবে কি না। রিফান্ড পাবে না পারবে না? পারবে না। পাবে না। যদি বলে যে এটা 1 লক্ষ টাকা 8 মাস হয়ে গেছে, রিফান্ড পাবে না পাবে না? পাবে। পাবে। যদি বলে যে সে ভ্যাট রেজিস্টার্ড পারসন, তাহলে কিভাবে পাবে? ভ্যাট রিটার্নের মাধ্যমে 9.1 এর মাধ্যমে, রাইট? আর যদি ভ্যাট রেজিস্টার্ড পারসন না হয় তাহলে কি করবে, সে রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে, রাইট? জি ওটার স্যার। জন্য আলাদা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী অ্যাপ্লাই করবে। ওকে, তো আমরা এখন একটা ব্রেক নিব 15 মিনিটস এর, দেন আমরা ইনশাল্লাহ জয়েন করবো। এখন 8:20 বাজে, তো আমরা 8:35 ইনশাল্লাহ জয়েন করবো, ঠিক আছে স্যার? আমরা আসসালামু আলাইকুম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এখন আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। এই অংশটুকু আসলে আমরা পড়াশোনা করে ফেলছি একদম প্রথম ক্লাসে, মনে পড়ে কিনা দেখেন। সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে আমরা বলেছিলাম যেটা কোন শিডিউলে থাকে? সাপ্লিমেন্টারি ডিউটি কোন শিডিউলে থাকে? সেকেন্ড শিডিউল। বিএপি সেকেন্ড শিডিউল। সেকেন্ড, রাইট। সাপ্লিমেন্টারি ডিউটি আসলে কোন ধরনের গুডস এর উপর সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লাই করা হয়? বিলাসবহুল পণ্য। লাক্সারি গুডস অথবা নন এসেনশিয়াল অথবা সোশ্যালি আনডিজায়ারেবল গুডস যেগুলা, সেগুলোর ক্ষেত্রে, রাইট? এবং আমরা এটা শিখেছিলাম যে সাপ্লিমেন্টারি ডিউটি কোনো গুডস বা সার্ভিসের ক্ষেত্রে অনলি ওয়ান স্টেজে হয়। আমরা 3টা স্টেজের নাম শিখছিলাম, রাইট? ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই স্টেজ। তো কোনো গুডস বা সার্ভিস যদি একটা স্টেজে এসডি হয় তাহলে ওই গুডস বা সার্ভিসের উপর পরবর্তী কোনো স্টেজে আর কি হবে না, এসডি হবে না। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এবং এটাও শিখেছিলাম যে জিরো রেটেড গুডস যেগুলা বা সার্ভিস যেগুলা, সেগুলোর ক্ষেত্রে কি হবে না, নো সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজেবল অন গুডস ইম্পোর্টেড ফর দ্য পারপাস অফ এক্সপোর্ট। এক্সপোর্টের উপর যেগুলা, এক্সপোর্টের উদ্দেশ্যে যদি আপনি কোনো গুডস ইম্পোর্ট করেন সেটার উপর এসডি হয় না। প্লাস আপনি যদি কোনো গুডস এক্সপোর্ট করেন তাহলে এক্সপোর্টের উপর কি, এক্সপোর্ট যেহেতু জিরো রেটেড কোনো গুডস বা সার্ভিসের উপর কি হয় না, এসডি হয় না। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এই যে দেখেন এখানে বলা আছে, এগুলো কোথায় পাওয়া যাবে? সেকেন্ড শিডিউলে পাওয়া যাবে। তারপর ইম্পোর্ট স্টেজে এসডি কিভাবে ক্যালকুলেশন হয় আমরা শিখছিলাম, মনে আছে কিনা? অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি, এই 3টার যোগফলের উপর এসডি হয়, রাইট? এই যেখানে তাই আছে অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডির উপর এসডি ক্যালকুলেশন হয়। এগুলো অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে, এগুলো সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি। এখন বলছে যে লোকাল স্টেজে যদি এসডি সহ কোনো মূল্য হয় তাহলে সেটার উপর ভ্যাট এসডি কিভাবে ক্যালকুলেশন করব? একটা প্রোডাক্টের ভ্যালু যদি 300 টাকা হয়, এটার ভিতর যদি 10% এসডি থাকে, 15% ভ্যাট থাকে, তাহলে আমরা কি করব? আমরা নরমালি কি করি, প্রথমে এসডি বের করি, এসডি সহ মূল্যের উপর ভ্যাট বের করি, তাই? তাহলে এই যে 300 টাকার মধ্যে আগে প্রথমে কি বের করব, ভ্যাট বের করব। 300 টাকাকে 115 টাকা 115 দিয়ে ভাগ করবো, 15 দিয়ে গুণ করলে ভ্যাট পাবো। ভ্যাটটা মাইনাস করলে যে অ্যামাউন্ট থাকবে সেটাকে এসডি সহ মূল্য দিয়ে ভাগ করবে, তাহলে 110 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে এসডি পেলাম। এই যে দেখেন 1 টাকা যদি তার মূল ভ্যালু ধরে, সেখান থেকে
ভ্যাটটা বাদ দিচ্ছে, তাহলে ভ্যাট ছাড়া যে মূল্য, সেই মূল্যের থেকে আবার কি হবে, সেটার উপর 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করে এসডি অ্যামাউন্টটা বের করবে। এই জিনিসগুলো এখানে, এটা আমরা আগে যে ম্যাথ গুলা করেছি সেই ম্যাথ দিয়ে এগুলা কভার করে। আর আমরা বলেছিলাম যে যে কোনো নর্মালি আমরা যেগুলো গুডস, যে কোনো গুডস এর গায়ে লেখা থাকতে দেখি যে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য, সেটা ভ্যাট আইন অনুযায়ী লেখা থাকে না, সেটা হচ্ছে ভোক্তা অধিকার আইন অনুযায়ী লেখা থাকে। ভ্যাট আইন অনুযায়ী মাত্র 2 ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কি এমআরপি হয়। কোন 2 ধরনের প্রোডাক্টের কথা বলছিলাম মনে আছে কিনা স্যার? সবাই ভুলে গেছি, ঈদে কোরবান করলাম, কোরবান করে সব ভুলে গেছি নাকি? অ্যালকোহল জাতীয় এবং টোবাকো জাতীয়, তামাক ও অ্যালকোহল। তামাক ও কি টোবাকো জি। এন্ড অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে এমআরপি হয়, এবং সেগুলোর ক্ষেত্রে ভ্যাট এবং এসডি কিভাবে ক্যালকুলেশন হয় সেটার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে শিখাইছিলাম যে একটা এক প্যাকেট সিগারেটের এমআরপি যদি 1000 টাকা উল্লেখ থাকে, তাহলে সেটার ওই এমআরপি ভ্যালুর উপর সরাসরি পার্সেন্টেজ দিয়ে এসডি, সরাসরি পার্সেন্টেজ দিয়ে ভ্যাট, ওই ভ্যাট বের করে এসডি বের করে এরকম না। তাহলে এটার ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে টোবাকো আর অ্যালকোহলের ক্ষেত্রে যে এমআরপি উল্লেখ থাকবে সেই এমআরপির উপর সরাসরি এসডির পার্সেন্টেজ, সরাসরি ভ্যাটের পার্সেন্টেজ, এবং এই এসডি এবং ভ্যাটটা সেই এমআরপির ভিতরে ইনক্লুড আছে। এবং এই যে এখানে কিছু লিস্ট দিয়েছে আপনাদেরকে, যে কিছু আইটেমের নাম উল্লেখ করছে যেগুলো ইম্পোর্ট স্টেজে এসডি হয়। আমরা তো আপনাদেরকে ফার্স্ট শিডিউল, সরি সেকেন্ড শিডিউল দেখাইছি, যেখানে এসডি বিভিন্ন টেবিল গুলো আমরা দিয়েছিলাম। সার্ভিসের ক্ষেত্রে একটা টেবিল আর গুডসের ক্ষেত্রে 2টা টেবিল ছিল। এই যে টোবাকো, অ্যালকোহল, এগুলোর ক্ষেত্রে এমআরপির উপর সরাসরি পার্সেন্টেজ। ওকে, এই যে এসডির ক্ষেত্রে এসডি রিবেট পাওয়া যায় না, তবে এসডি যারা এক্সপোর্ট করে, আপনি কোনো কিছু যদি ইম্পোর্ট করেন, সেটা ইউজ করে যদি এক্সপোর্ট করেন, তাহলে সেটা সেক্ষেত্রে যদি আপনি কোনো এসডি দিয়ে আসেনি ইম্পোর্ট করার সময়, তাহলে সেই এসডিটা আপনি পরবর্তীতে এক্সপোর্ট করার পরে ভ্যাট রিটার্নের মাধ্যমে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। এটা যেই ডেটে আপনি শিপমেন্ট করলেন, সেই শিপমেন্ট ডেট থেকে, বিল অফ লেডিং এর ডেট থেকে 6 মান্থের মধ্যে আপনি এসডি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। আর যদি বিশেষ কোনো কারণ থাকে, যেটা লজিক্যাল কোনো কারণ থাকে, সেটা যদি আপনি ব্যাখ্যা দিতে পারেন, আর আপনার এই ব্যাখ্যা যদি ডিভিশনাল অফিসার কি করে, অ্যাকসেপ্ট করে, তাহলে সে আরো 6 মাস কি করতে পারবে, আপনাকে টাইম এক্সটেন্ড করে দিতে পারবে এসডি অ্যাডজাস্টমেন্টের জন্য। ইম্পোর্ট স্টেজে কি হয়, ইম্পোর্ট স্টেজে এসডিটা কালেকশন, কাস্টমস কালেকশন করে, আর লোকাল স্টেজে ভ্যাটের মতো সাপ্লায়ার কি করে, সেটা এসডিটা পেমেন্ট করার জন্য লায়াবল থাকে সাপ্লায়ার। কি বাকি আছে? Authorities, fine. কোথায় এবার দেখেন, এখন যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস কি কি সেগুলো মেনটেন করতে হয়, সেই জিনিসগুলো এখানে আসছে। ভ্যাটের ক্ষেত্রে আপনি যে পারচেজ গুলা করছেন, সেই পারচেজ গুলা, এটা হচ্ছে গুডস এর ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে না। পারচেজ গুলো আপনাকে কি করতে হবে, 6.1 এর মাধ্যমে পারচেজ বুকে মেনটেন করতে হবে, একটা ক্রয় বই মেনটেন করতে হবে। আর যা যা সেলস করছেন সেটার জন্য একটা সেলস বুক মেনটেন করতে হবে, সেটার জন্য একটা ফরম্যাট দেওয়া আছে 6.2। 6.1 হচ্ছে ক্রয় বই, পারচেজ বুক, আর 6.2 হচ্ছে সেলস বুক। এই আলাদা আলাদা করে পারচেজ বুক, আলাদা আলাদা করে সেলস বুক, এটা মেনটেন করতে হবে যারা কি করে,
প্রোডাকশন করে, প্রসেসিং করে বিক্রি করে, তাদের ক্ষেত্রে হচ্ছে আলাদা করে 6.1, আলাদা করে 6.2। কিন্তু যারা প্রোডাকশন করে না, ম্যানুফ্যাকচারিং করে না, যারা কি করে কিনে বিক্রি করে ট্রেডার, তাদের ক্ষেত্রে হচ্ছে 6.2.1। 6.2.1 কাদের ক্ষেত্রে? যারা ট্রেডার, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা পারচেজ এবং সেলস বুক, তারা পারচেজ এবং সেলস একটা রেজিস্টারের মাধ্যমে মেনটেন করবে। তাদের জন্য এটা একটা সিম্পলিফাইড হয়ে সেটা 6.2.1 এর মাধ্যমে মেনটেন করবে। পরীক্ষা যদি আসে যে একজন ট্রেডার সে সেলস এবং পারচেজ বুক কিভাবে মেনটেন করবে, নিচে আনসার দিল 6.1 এবং 6.2 মেনটেন করবে, আরটা বললো যে 6.2.1 মেনটেন করবে। আনসার কোনটা সঠিক? 6.2.1। আর আমরা প্রথম ক্লাসে ট্রেডাররা কি দেখছিলাম চাইলে 6.1 আর 6.2 চাইলে ব্যবহার করতে পারবে, নাকি তাদের 6.2.1ই ব্যবহার করতে হবে? যদি তার মাথা নষ্ট না হয়, সে পাগল না হয়, তাইলে ওইটা করবে। কথা বুঝছেন কিনা? আপনি জি স্যার। সোজা রাস্তায় হাঁটতে পারবেন যে সোজা দিতে গেলে, আরেকটা হচ্ছে যে ওই 300 ফিট উপরে চূড়ায় উঠতে হবে। কোনটা সহজ? সোজা রাস্তায় তো সহজ। এরকম আজব আজব কোশ্চেন করলে মাথা নষ্ট হয়ে যাবে। কেন এটা আলাদা ম্যানুফ্যাকচারিং? কারণ র মেটেরিয়ালস কিনবে, 50 রকমের র মেটেরিয়ালস মিলে একটা ফিনিশ গুড তৈরি করবে, তাহলে সেখানে একটা কি র মেটেরিয়ালস থাকবে, ফিনিশ গুড থাকবে, সেটার আবার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ভ্যালু ক্যালকুলেশন। আর কিনা বেচা করলে সেখানে কি এক ধরনের র মেটেরিয়ালস আবার ফিনিশ গুড দুই রকম আছে, নাকি একটাই আইটেম যা কিছু তাই বিক্রি করতেছি? কোনটা সহজ ম্যান স্যার? তো 6.2.1 টাই সহজ। বুদ্ধি মাঝে মধ্যে উল্টা খরচ করলে সমস্যা আছে। হ্যাঁ, তো আমরা যখন সেলস করব, সেলস করার সময় 6.3 এর মাধ্যমে, ট্যাক্স ইনভয়েসের মাধ্যমে আমরা সেলস করব। আর 6.4 হচ্ছে কাদের ক্ষেত্রে? এই দুইটা, এই দেখেন আমরা বলছি সাপ্লাই এর ক্ষেত্রে 6.3, যেসব সাপ্লাই গুলো সেলস হিসেবে ট্রিট হবে সেগুলো 6.3। আর এই যে এখানে দুইটা আছে 6.4 এবং 6.5, এই দুইটা সাপ্লাই, কিন্তু কি সেলস না, ট্রান্সফার হচ্ছে। যেমন সাপ্লাইয়ের মতো দেখতে, যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি সুইজারল্যান্ড থেকে 10 লাখ পিস টি শার্ট এক্সপোর্ট করার অর্ডার পেয়েছেন, কিন্তু আপনার যে ফ্যাক্টরির ক্যাপাসিটি তাতে আপনি 7 লাখ পিস প্রোডাকশন করতে পারেন, বাকি 3 লাখ পিস আপনি কি করবেন? বাকি 3 লাখ পিস আপনি অন্য কোন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসবেন, নাকি স্যার? জি স্যার। এই যে অন্য কোন ফ্যাক্টরি থেকে যে বানায় নিয়ে আসবেন, সে তো আপনাকে তৈরি করে দিবে, তৈরি করার দায়িত্বটা সে নিচ্ছে, টি শার্টটা বানাই দিবে, কিন্তু টি শার্টটার যে ফেব্রিক্স লাগবে, অ্যাক্সেসরিজ লাগবে, সেগুলো আপনি দিবেন। তাহলে এই যে আপনি যখন ফেব্রিক্সটা ওই গার্মেন্টস ফ্যাক্টরি কাছে সাপ্লাই দিচ্ছেন, তাহলে এটা কি সেলস করতেছেন? না সেলস স্যার। না, রাইট? তাহলে এগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি সাপ্লাই হয় সেটা 6.4, কারণ এটা রিয়েল সেলস না। দেন যদি এমন হয় যে বাংলাদেশে অনেক শোরুম আছে, এরকম বিজনেস কারো আছে স্যার? তাদের সারা দেশে অনেক শোরুম, এরকম কোনো বিজনেস আছে? জি অনেকগুলো স্যার। আছে স্যার। অনেকগুলো আছে। মনে করুন আমি একটা ওয়ালটনের কথাই বললাম, ওয়ালটনের আপনি ওয়ালটনের মতিঝিল যেই শোরুম আছে সেখানে আপনি গেলেন, একটা এসি কিনতে গেলেন, যে এসির মডেল পছন্দ হইলো, কিন্তু যে কালার সেই কালার আপনার পছন্দ না, আপনি বলছেন যে আপনার ওই ব্লু কালারটা লাগবে, মানে ওই কালারটা এখানে নাই। সে কি বলবে যে স্যার আমার এখানে নাই, আমি এটা বিক্রি করতে পারছি না, এরকম বলবে? নাকি বলবে স্যার আমি একটু সময় দেন, আমি চেক করে দেখি আমাদের অন্য কোনো শোরুমে আছে কিনা? কি বলবে? চেক করে দেখবে। অন্য কোনো শোরুম আছে কিনা। দেখা গেল যে উত্তরা শোরুমে আছে, সে তখন কি করবে? বলে স্যার 2 দিন সময় দেন, আমরা উত্তরা শোরুম থেকে এনে দিচ্ছি। কিন্তু উত্তরা শোরুম থেকে যখন এই গুডসটা আপনার মতিঝিল শোরুমে আসবে, উত্তরা শোরুম থেকে মতিঝিল শোরুমে পাঠাবে, এটা কি উত্তরা শোরুম মতিঝিল শোরুমের কাছে বিক্রি করলো না ট্রান্সফার করলো? ট্রান্সফার করলো। তাহলে উইদিন দ্য কোম্পানি, উইদিন দ্য অর্গানাইজেশন, ফ্যাক্টরি থেকে শোরুমে, ওয়্যার হাউস থেকে শোরুমে, তারপর কি আপনার কি বলে এটা,
গোডাউন থেকে শোরুমে, এক শোরুম থেকে আরেক শোরুমে, এই যে ইন্টারনাল যে ট্রান্সফার, এগুলোকে সেলস বলে না, রাইট? এগুলো হচ্ছে ট্রান্সফার, স্থানান্তর। তাহলে এইগুলোর ক্ষেত্রে আপনি 6.5 এর মাধ্যমে সাপ্লাই দিবেন। না দিলে কি হবে, পথের মধ্যে ওই চালান না থাকলে আপনাকে কি করবে, ভ্যাট অফিস ধরে সব বাজেয়াপ্ত করে ফেলবে গাড়ি সহ। তাহলে ইন্টারনাল যদি কোনো ট্রান্সফার হয় তাহলে সেটা হচ্ছে 6.5 এর মাধ্যমে করতে হবে, এটা সেলস না। আপনি যদি কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং চুক্তিভিত্তিক উৎপাদন করেন, সেখানে সাপ্লাই দিবেন, সেটাও সেলস না। তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটাতে 6.4 একটাকে 6.5, এই ফরম্যাটে আপনাকে সাপ্লাই দিতে হবে। আর সাপ্লায়ার কে পেমেন্ট করার সময় তার কাছ থেকে অ্যাডসোর্সে ভ্যাট কেটে যখন আপনি পেমেন্ট করবেন, তখন তাকে কি করতে হবে, 6.6 ইস্যু করতে হবে, যেটা আমরা আজকে আলোচনা করলাম। আর যদি সেলস রিটার্ন হয় তাহলে ক্রেডিট নোট। আর যদি কোনো কারণে সেলস অ্যামাউন্ট আপনার কম হয়েছে, ভুলে আপনি ইনভয়েসটা কম করছেন, সেলস বাড়াইতে হবে, তাহলে ডেবিট নোট। সেলস কমাইতে হলে ক্রেডিট নোট, সেলস বাড়াইতে হলে ডেবিট নোট অ্যাডজাস্টমেন্ট। আর ক্রেডিট নোট মানে হচ্ছে কি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডেবিট নোট মানে হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ভ্যাট লাইবিলিটি বাড়বে। ক্রেডিট নোট মানে সেলস কমবে, সেলস কমা মানে ভ্যাট কমা, আর সেলস বাড়া মানে ভ্যাট বাড়া, সেটা হচ্ছে ডেবিট নোট। ওকে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যদি টার্নওভার ট্যাক্সের আওতায় কেউ এনলিস্টেড পারসন হয়, তারা ওই যে ট্যাক্স ইনভয়েসটা ইস্যু করবে সেটা 6.3 না, সেটা হবে 6.9, সেটার ফরম্যাটটা আলাদা। ওকে, তারপর বলছে যে 6.10, এটা হচ্ছে আপনি সারা মাসে যা যা পারচেস করছেন, যা যা সেলস করছেন, যেসব ইনভয়েসের মাধ্যমে, এক একটা ইনভয়েসে যদি 2 লাখ টাকার উপরে কোনো সেলস থাকে, 2 লাখ টাকার উপরে সেলস করছেন এমন ইনভয়েস গুলা, আর 2 লাখ টাকার উপরে পারচেস করছেন এমন ইনভয়েস যেগুলো আছে, সেগুলোকে আলাদা করে একটা স্টেটমেন্ট আকারে কি করতে হবে, ভ্যাট অফিসকে দিতে হয়, সেটাকে বলে 6.10। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষা আসতে পারে যে ডেবিট নোট মানে কত, 6.6, 4, 5, 3, 8, আপনি আনসার করবেন 6.8, এরকম বিভিন্ন দিয়ে দিতে পারে। এরপর আসতে পারে যে আপনার ডকুমেন্টস কত বছর মেনটেন করতে হবে, আনসার হচ্ছে 5 ইয়ার্স। যদি বলে যে হ্যাঁ কোনো একটা কেস চলমান আছে, তাহলে সেক্ষেত্রে ওই কেসটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত সেটা মেনটেন করতে হবে। এই যে দেখেন, উইদাউট প্রসেসিং হলে আপনি 6.2.1 মেনটেন করবেন। এরা কারা, ট্রেডার বা ইম্পোর্টার। আর যারা ম্যানুফ্যাকচারার, তারা কি করবে, তারা আলাদা করে 6.1, আলাদা করে 6.2 মেনটেন করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে, যত ধরনের পোশাক ফর্ম আছে সেগুলা সিরিয়াল নাম্বার গুলো আপনাকে কি করতে হবে, ফিসকাল ইয়ার ওয়াইজ, জুলাই টু জুন এভাবে সিরিয়ালিং শুরু করে। জুলাই 1 তারিখ থেকে নতুন নাম্বার শুরু হবে, জুনের 23 তারিখের নাম্বার শেষ হবে, আবার জুলাই 1 তারিখ থেকে নতুন করে নাম্বার হবে। এই দেখেন ট্রান্সফার অফ গুডস, এগুলো সব এখানে আলোচনা করছি, সবগুলো এখানে বলা আছে। আচ্ছা, আমরা যে ভ্যাটের রিটার্ন সাবমিট করি সেটা হচ্ছে 9.1, কিন্তু টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 9.2। আচ্ছা, আমাদের আর কি বাকি রইল দেখি। ভ্যাট রিটার্ন, ভ্যাট অথরিটিজ, কনসিকুয়েন্সেস, জন্য আপিল, ইনভেশন অফ ইন্টারেস্ট, এখানেই শেষ। তার মানে 57 পেজ পর্যন্ত এটা আমাদের পড়ানো হয়েছে, এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর আছে কত, 7-8 পেজ। আমরা যেটা করব, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের ব্যাটের সিলেবাসটা শেষ হয়ে যাবে। দেন আমরা আগামী ক্লাসে ব্যাট সিলেবাসটা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমরা কাস্টমস এর ম্যাটেরিয়ালস গুলা দিয়ে দিব, ঠিক আছে? স্যার এই ফাইলটা শেয়ার করা যাবে? গত ক্লাসে তো আগে তো শেয়ার করে দেওয়া হয়েছে। আগের ক্লাসগুলো করছিলেন? জি স্যার। স্যার এই চ্যাপ্টারের পিডিএফটা শেয়ার করা হয়নি স্যার। পিডিএফ তো একটাই, এটা তো চ্যাপ্টার ওয়াইজ আলাদা না, পিডিএফ তো একটাই। এটা তো ভ্যাটের পুরোটাই একটা পিডিএফ, আলাদা চ্যাপ্টার পেলেন কোথায়? এই পিডিএফটা তো শেয়ার করা আছে।
স্কুলেও দেখি না, বাসায় পড়ি না, বাসায় পড়তে হবে। যখনই কোনো একটা ক্লাস হবে ওই ক্লাসটা বাসায় একবার রিভিশন দিলে আপনার পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যায়। আপনারা কি করেন, সব জমায় রাখেন, পরীক্ষার সময় একবার সব পড়ে নিবেন, তখনই সমস্যাটা হয়, তখন আর এগুলো মনে থাকে না। যখন ক্লাস হবে তখনই কি করবেন, এগুলা রিভিশন দিয়ে রাখবেন। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ব্যাটের টোটাল সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো, দেন কাস্টমস এর ম্যাটেরিয়ালসটা আগামী ক্লাসে দিয়ে দিব। দিয়ে দিলে এর পরবর্তীতে যে কয়টা ক্লাস পাবো সেখানে চেষ্টা করবো যে আপনাদের ট্যাক্সের ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ম্যাথ গুলো করে দেওয়ার জন্য। এখানে দুটো চারটা ক্লাস লাগবে, দুদিন ক্লাস পেলে হবে। সেখানে আমরা ওইটুকু কাভার করে দিলে আপনাদের এক্সামে পাস করার যা যা দরকার ওইটুকু কাভার হয়ে যায়। যেমন এই যে ভ্যাটে 40 মার্ক, 40 থেকে 45 মার্ক এটা। আর যখন আপনার ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ম্যাথ গুলো আপনাকে করাই দিব তখন আপনার 70-80 মার্কস এখানে কাভার হয়ে যায়। তো পাস করতে তেমন কিছু বাদ থাকে না, বাকি কিছু এরিয়া বলে দেওয়া হয় যে এগুলো পড়তে হবে, কিভাবে পড়লে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আপনার থিওরিটিক্যাল পার্ট গুলো করতে পারবেন সেগুলা বলে দেই। এতেই 80+ মার্কস আসে। সো যারা একটু ঠিক মতো ফলো করবেন, ক্লাসগুলো বুঝবেন, তাদের পাস করাটা কঠিন হবে না, ভালো রেজাল্ট সহ। শুধু পাস না, ভালো রেজাল্ট করে পাস করবেন। ওকে স্যার, জি, স্যার এ কততে? 80-তে? বুঝি নাই। মানে স্যার এ পায় মানে কততে? আমাদের গ্রেডিংটা কি রকম? 80 80-তে এ? অনেকে মানে স্যার 80 এই পায় 80-তে এক্সামের এ? পরে। এবার এক্সাম রেজাল্ট দেওয়ার পর অনেকে আমাকে মেসেজ দিয়েছে, ফোন করেছে, জানাইছে যে তারা এ পেয়েছে। হ্যাঁ, তো স্যার 90-তে এ না? বুঝি নাই। মানে স্যার কত মার্কস পেলে এ হয়? সেটা তো বললাম 80? 80-তে, কয়বার বলবো? আমি তো 80 বলেছি ম্যাডাম। শুনতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। অনলাইন ক্লাসেরই একটা প্রবলেম যে এক সাইড থেকে বলেই যাচ্ছে, আরেক সাইড থেকে আসলে রিসিভ করছে কিনা, শুনছে কিনা, এটা বোঝা খুব মুশকিল। আউটপুটটা মানে এটার আউটপুটটা অনেক কম হয় অনলাইন ক্লাসে। এই জন্য আপনাদের মনোযোগটা বেশি থাকলে আপনারা বেনিফিট হবেন। নেক্সট ক্লাসে আমাদের ইনশাল্লাহ ব্যাটের ফুল সিলেবাস কভার হয়ে যাবে। তো আপনাদের এর মধ্যে, এই বিগত ক্লাসগুলোর মধ্যে যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে এগুলো আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন। ওকে, আর আমি আজকে ম্যাটেরিয়ালস গুলো আবার স্যার, শেয়ার করে দিব। জি, স্যার আমাদের সাথে টোটাল 3টা ম্যাটেরিয়াল শেয়ার করা হয়েছে, 3টা স্লাইডের কপি। স্যার এই ফাইলটা শেয়ার করা হয়নি। চেক করুন, থাকার কথা, অবশ্যই থাকার কথা। না থাকলে আর আজকে আমি আবার দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো ওই ওকে এসআরওটা দিয়ে দিব, এই যে বাংলা যে এসআরওটা, এটা প্লাস হচ্ছে এই ভ্যাটের যে ম্যানুয়ালটা সেটা দিয়ে দিব। তো আপনার বাসায় পড়বেন, নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু আপনার ভ্যাটের 40-এ 40 পাওয়ার মতো এবিলিটি হয়ে যাওয়ার কথা। যদি কারণ না হয় তাহলে বুঝতে হবে যে তিনি ক্লাসগুলো ঠিক মতো ফলো করেন অথবা বাসায় রিভিশন দেন নাই। ওকে, একটু রিভিশন দিবেন, দেখবেন যে ভ্যাটের 40-এ 40 আপনি এনশিওর করতে পারবেন। তাহলে পাস করতে লাগে 50, আর 10 মার্ক কি ভ্যাটের ট্যাক্সে থেকে 10 মার্ক আনসার করা যাবে না স্যার? পাস করা যাবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, না পারার কোনো কারণ নাই। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।